হ্যালো সবাইকে, স্বাগতম বায়োলজি কম্প্যাক্ট ম্যারাথন ক্লাসে। এই ক্লাসে আমরা উদ্ভিদ বিজ্ঞানের কোষ বিভাজন চ্যাপ্টারের উপর আলোচনা করব। এই ক্লাসটি তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, এগ্রি গুচ্ছ, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি এবং হাজীদানেশে যারা এক্সাম দিবে সকলের জন্য গুরুত্বপূর্ণ। কেননা প্রতি পরীক্ষায় দেখা যায় কোষ বিভাজন চ্যাপ্টার হতে কোশ্চেন এসে থাকে। ওকে, একটা অথবা দুইটা। ওকে, সো আমরা এই ক্লাসটি শুরু করব। ওকে, সো ক্লাসটি শুরু করার আগে আমরা জানবো যে এই ক্লাসটি আমরা কেন করব। ওকে, বা আমরা কেন পড়ব এই কোষ বিভাজন সম্পর্কে। আমাদের প্রতি পরীক্ষায় দেখা যায় এই কোষ বিভাজন হতে প্রশ্ন আসে না, মানে এরকম খুব রেয়ার। ওকে, সো কারণ এই পরীক্ষা মানে যে কোনো পরীক্ষায় তুমি বলো না কেন কোষ বিভাজন চ্যাপ্টার হতে তোমার প্রশ্ন আসবেই। সো প্রথম কারণ হচ্ছে পরীক্ষায় এই চ্যাপ্টার হতে প্রচুর প্রশ্ন আসে। এখন এই যে প্রশ্নগুলো আসে, আমরা মানে এমন খুব কম মানুষই আছি যারা কিনা এই চ্যাপ্টারটা এর আগে কখনো পড়ি নাই। আমরা সবাই মোটামুটি এইচএসসিতে এই চ্যাপ্টারটা পড়ে আসছি, কিন্তু তারপরও অ্যাডমিশনে এসে যে কোশ্চেনগুলো আসে এগুলার অনেক অনেক কনফিউশন থাকে। সেই জন্য আমরা আমাদের যে কনফিউশনগুলো আছে সেই সবগুলা ক্লিয়ার করে এই ক্লাসটি করব। পরে তো সবাই, বাট এই যে কনফিউশনগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি যাতে করে আমরা পরীক্ষাতে এমসিকিউ আসলে সহজে অ্যান্সার করতে পারি, সেই ট্রাই করব। ওকে, সো তোমরা ক্লাসটি যারা করবা ক্লাস শেষে জানাবা যে তোমরা আসলেই তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারছো কিনা। ওকে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, সো তাহলে হইল আমাদের মোটিভ অনুযায়ী আমরা পড়ার ট্রাই করবো। ওকে, প্রথমে দেখো ভাইয়া, কোষ বিভাজন সম্পর্কে যখন আমরা পড়তেছি, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে আমাদের এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করছেন কে? ওকে, সো আমরা মনে রাখবো এই কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করছেন হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। সো ওয়াল্টার ফ্লেমিং কি করছেন একটু যদি আমরা দেখার ট্রাই করি, যে এই যে ওয়াল্টার ফ্লেমিং সাহেব আছেন, তিনি 1882-তে মানে 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামেন্ডারে ট্রিটোরাস ম্যাকিওলোসা, ওকে, সো এই বৈজ্ঞানিক নামটাও আমরা মনে রাখবো। সো তিনি সামুদ্রিক স্যালামেন্ডারে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। সো তাহলে কি বললাম ভাইয়া, এইটা থেকে কিন্তু মানে এই লাইনটা থেকে কিন্তু অনেক কোশ্চেন এসে থাকে। আর ইউ বলো, অন্যান্য ইউনিভার্সিটিতে বলো, অনেক কোশ্চেন এসে থাকে, তাই এই লাইনটা ভোলা যাবে না। সো কি বললাম, সর্বপ্রথম ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামেন্ডারে ট্রিটোরাস ম্যাকিউলোসা মানে যার বৈজ্ঞানিক নাম, এই সামুদ্রিক স্যালামেন্ডারে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। ওকে, সো এটা কিন্তু আমাদের ভোলা যাবে না। ওকে, সো এখন কথা হইতেছে এই যে কোষ বিভাজন সম্পর্কে একটা উক্তি আছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এসে থাকে। ওকে, সো একজন বিজ্ঞানী বলতেছেন কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। ওকে, সো মূলত ভাইয়া কোষ সম্পর্কে অনেকের অনেক ধারণা। ওকে, সো অনেকে তো অনেক রকম ধারণা দেয়। সো একজন বিজ্ঞানী যিনি রুড করে এসে, অর্থাৎ মানে রুড ভাবে, অর্থাৎ মানে মানে খারাপ চেহারা নিয়ে, মানে রাগী চেহারা নিয়ে রুড ভাবে এসে বলতেছে তোমরা যা বলতেছো সব মিথ্যা, শুধুমাত্র কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। সো আমি এটা এরকম ভাবে কেন বললাম, কারণ তোমরা যাতে নামটা মনে থাকে। ওকে, সো আমি কি বললাম, রুড সাহেব কি করলেন, হঠাৎ করে এসে বললেন যে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, আর বাকি তোমরা যা বলতেছো সব মিথ্যা। ওকে, সো তার মানে রুডলফ ভিরসাও বলেন কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। ওকে, সো হোপফুলি ক্লিয়ার। এখন কোষ বিভাজন যখন পড়তেছি তখন আমাদের কিছু আরো নাম, ছোট ছোট নাম জানা লাগে। যে যেমন আমরা যদি বলি যে জাইগোট যাকে বলি, আমরা বলি নিষিক্ত ডিম্বককে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে ডিপ্লয়েড তৈরি মানে কোষ তৈরি হয় তাকে আমরা বলতেছি জাইগোট। ওকে, সো তারপর কথা হইতেছে এই যে আমরা কোষ বিভাজন বলতেছি, এই কোষ বিভাজন বলতে মূলত আসলে কি বোঝায় একটু সংজ্ঞাটা দেখে নিই। জীবদেহে কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমেই জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। ওকে, দৈহিক বৃদ্ধিও ঘটে এবং বংশবৃদ্ধিও ঘটে, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি, অর্থাৎ মাইটোসিস এবং অ্যামাইটোসিসে দুটি এবং মায়োসিসে চারটি কোষের সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি কি, কোষ বিভাজন। ওকে, সো হোপফুলি এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, সো তারপর আমরা দেখব। এখন কথা হচ্ছে ভাইয়া, মানুষের যে ক্রোমোজোম এটা হচ্ছে 23টি, এখানে 23টি বলতে 23 জোড়া বুঝাইছে। এবং ফলের মাছের কয়টি, ফলের মাছের হচ্ছে 4টি। ওকে, 4টি মানে কি, মানে 4 জোড়া মানে 8টি। ওকে, সো এতটুকু আমরা
পারবো আশা করি। ওকে, সো এই পৃষ্ঠা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে মানে ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামেন্ডার বা ট্রিটোরাস ম্যাকিউলাসাতে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, এবং রুডভাবে রুডলফ ভিরসাও এসে বলেন কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। ওকে, তাহলে নেক্সট। ওকে, সো এবার আমরা যে আমাদের যে কোষ বিভাজন এগুলা কিভাবে হতে পারে সেগুলো একটু আমরা দেখব। আমাদের যে কোষ বিভাজন এটা সাধারণত তিন প্রকার হয়, আমরা সবাই জানি। ওকে, ছোটবেলা থেকে পড়ে আসছি। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস। ওকে, সো অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া, এবং মায়োসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া। ওকে, সেগুলো আমরা জানি মোটামুটি। তবুও কিন্তু ভুল করা যাবে না। সমীকরণিক কি? মাইটোসিস, এবং হ্রাসমূলক কি? মায়োসিস। ওকে, সো এখন কথা হইতেছে ভাইয়া, এখানে আমাদের দুইটা জিনিস খুবই প্যাচ লাগে, যে মাইটোসিসে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয় এবং নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, একইভাবে মায়োসিসে নিউক্লিয়াস কয়বার, ক্রোমোজোম কয়বার। এর জন্য দেখো ভাই, আমি এখানে লিখে রাখছি যে যখন আমরা মাইটোসিস বলবো তখন আমরা বলবো যে N1 C1, মানে কি নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার। সো সো এটা কখন হবে? মাইটোসিসে। আর N2 C1 অর্থাৎ নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার, এটা হবে মায়োসিসে। তাহলে তুমি আমার সাথে বলো যে N1 C1 কোথায়? মাইটোসিসে। N2 C1 এটা কোথায়? মায়োসিসে। মায়োসিসে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার, আর মাইটোসিসে দুইটাই একবার একবার। ওকে, সো এগুলো যেন এমসিকিউতে আসলে ভুল না হয়। ওকে, সো তারপর বলতেছে ভাইয়া যে অ্যামাইটোসিস প্রক্রিয়া। সো আমরা মনে রাখবো, মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেন আসে যে কোনটা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা মনে রাখবো প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় অ্যামাইটোসিস প্রক্রিয়াকে। প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলা হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিকে। ওকে, সো এইটা মোটামুটি মনে রাখলে হয়ে যায়। সো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া তো তোমরা জানোই যে নিম্ন শ্রেণীর জীবে হয়ে থাকে, এককোষী জীবে সাধারণত এই অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। ওকে, সো এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, এগুলো মূলত কোথায় কোথায় হয়ে থাকে এগুলো একটু আমরা দেখে রাখবো। এগুলো হচ্ছে ইস্ট, অ্যামিবা এবং এককোষী জীবে এই কোষ বিভাজন হয়ে থাকে, এবং ব্যাকটেরিয়ার যে দ্বি বিভাজন এইটাকেও কিন্তু অ্যামাইটোসিসের সাথে তুলনা করা হয় বা একই রকম বলা হয়ে থাকে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো? আমরা কিন্তু অনেক সময় ভাইরাসকেও এদের সাথে নিয়ে আসি। ভাইয়া ভাইরাস কিন্তু কোনো কোষই না, ভাইরাস তো কোনো কোষই না, তো সেটা বিভাজিত হবে কিভাবে? ওকে, সো মানে অ্যামাইটোসিস প্রক্রিয়া কিভাবে বিভাজিত হবে, তাই না? সো ভাইরাস যেহেতু কোষ না, তাই তাহলে এখানে আনবো না। এখন কথা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি কি বিভাজিত হয় এগুলো আমরা এভাবে মনে রাখতে পারি। যেমন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে আমরা মনে রাখতে পারি, কি বলতেছি, আ ই বে। ওকে, সো এইভাবে মনে রাখতে পারি। সো আতে মানে বা এতে কি? অ্যামিবা, ইস্ট এবং ব্যাকটেরিয়া, এভাবে আ ই বে। সো কি কি অ্যামাইটোসিস করে? আ ই বে। ওকে, এটা হচ্ছে অ্যামাইটোসিস করে ইস্ট, অ্যামিবা এবং ব্যাকটেরিয়া। সো অনেকে আবার এটা তো মানে একটু কেমন শোনায় না, অনেকে এইটা না দিয়ে যেটা বলে সেটা হচ্ছে বেই। কি? বেই। ওকে, সো বিতে ব্যাকটেরিয়া, এতে অ্যামিবা, ওয়াইতে ইস্ট। তুমি যেভাবে মনে রাখতে পারো তোমার ইয়া অনুযায়ী। ওকে, সো আমরা কিভাবে মনে রাখবো অ্যামাইটোসিস কারা কারা করে? বে, ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং ইস্ট। ওকে, সো হোপফুলি আর ভুল হবে না আমাদের। ওকে, সো তারপর দেখো ভাইয়া, এখান থেকেও আরেকটা যে আমাদের উক্তি, এটা ইম্পর্টেন্ট। সো এই অধ্যায় থেকে আমাদের দুইটা উক্তি মূলত ইম্পর্টেন্ট। একটু আগে যেটা বললাম, রোডলফ ভিরসাও যেটা বলছেন কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হয়, আর এইখানে বিজ্ঞানী স্ট্রাসবার্জার, এটা একটু ওইটা থেকে কম ইম্পর্টেন্ট, তাও ইম্পর্টেন্ট। ওকে, সো ট্রাসবার্জার বলতেছেন অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই কেবল জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। তাহলে কি বললাম? যে বিজ্ঞানী স্ট্রাসবার্জার বলতেছেন যে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজন যে পদ্ধতি, মানে বর্তমানে যে মাইটোসিস ও মিওসিস, এগুলো উৎপত্তি হয়েছে মূলত কি থেকে? অ্যামাইটোসিস থেকে। এটা বিজ্ঞানী কে বলছেন? স্ট্রাসবার্জার। এটা একটু মনে রাখবো। ওকে, বিজ্ঞানী স্ট্রাসবার্জার বলতেছেন এইটা। সো এই দুইটা উক্তি মনে রাখলে আমাদের হয়ে যাবে, তো এত প্যাচ লাগার কিছু নাই। ওকে, সো নেক্সট। আচ্ছা, সো এখন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে কি বলি? সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া। এখন আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মানে দুই ধরনের বিভাজন হয়ে থাকে, অর্থাৎ বিভাজনটা একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যাকে আমরা বলতেছি ক্যারিওকাইনোসিস, উই নো দ্যাট, এবং সাইটোপ্লাজমের বিভাজন, যাকে আমরা বলতেছি সাইটোকাইনোসিস। ওকে, সো দুইটা বিভাজন হইলো। এবং আমরা মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় কি হয় আমরা বলতেছিলাম যে নিউক্লিয়াসের বিভাজন হবে কয়বার? একবার। নিউক্লিয়াসের বিভাজন হবে একবার, এবং
ক্রোমোজোমের বিভাজন হবে কয়বার? একবার। ওকে, তাকে আমরা বলবো মাইটোসিস বিভাজন প্রক্রিয়া। এখন এই যে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া, এইটার যে নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ যাকে আমরা বলতেছি ক্যারিওকাইনোসিস, এইটা আবিষ্কার করেন কে, বা এইটা মানে নামকরণ করেন কে? এটা করেন বিজ্ঞানী শ্লাইখার। ওকে, বিজ্ঞানী শ্লাইখার সর্বপ্রথম ক্যারিওকাইনোসিস মানে নামকরণ করেন, এবং ক্যারিওকাইনোসিসের বিভাজনটা তিনি দেখতে পান। ওকে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সো তাহলে ক্যারিওকাইনোসিসের বিভাজন কে দেখতে পান? বিজ্ঞানী শ্লাইখার। এবং এই যে ক্যারিওকাইনোসিস, এই ক্যারিওকাইনেসিসটাকেই বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, যাকে আমরা বলতেছি যিনি সর্বপ্রথম কোষ বিভাজন দেখছিলেন বলে আমরা মনে করতেছি, সেই মাইটোসিস কোষ বিভাজন যে প্রক্রিয়া, এইটা বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং নাম দেন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া নামে অভিহিত করেন, বা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া নাম দেন কে? ওয়াল্টার ফ্লেমিং। ক্যারিওকাইনেসিস কে নাম দেন? এটা হচ্ছে শ্লাইখার। ওকে, সো মনে রাখবো কিন্তু, ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস, ক্যারিওকাইনেসিস শ্লাইখার। ওকে, ভুল করা যাবে না। সো মাইটোসিসকে আমরা বলি কি? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন, উই অল নো দ্যাট। ওকে, সো এখন এই যে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া, এটা কোথায় কোথায় হয়, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এখন এটা আমরা কিভাবে মনে মনে রাখতে পারি? আচ্ছা, মাইটোসিস সাধারণত কি হবে? সাধারণত ভাজক টিস্যুতে হবে না, মানে যেখানে যেখানে বিভাজন হয় দেহকোষে হবে। ওকে, সো মাইটোসিস, সরি, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সাধারণত দৈহিক কোষে ঘটে। এখন এই যে এটা উদ্ভিদের যে শাখা প্রশাখার শীর্ষ, যেখানে বিভাজন হয়, উদ্ভিদের মূলের বর্ধিষ্ণু শীর্ষ, এবং ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম থেকে আমরা কি জানি যে জাইলেম এবং ফ্লোয়েম ক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়। ওকে, প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম থেকে জাইলেম এবং ফ্লোয়েম, তার মানে ক্যাম্বিয়ামও কি হবে? মাইটোসিস হবে। ওকে, তারপর জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গই মূলত মাইটোসিস প্রক্রিয়ারই ফল, যেহেতু দেহের। ওকে, সো তারপর আমরা যে জননাঙ্গের গঠন, বৃদ্ধি, এগুলোও কিন্তু মাইটোসিসের মাধ্যমে হয়ে থাকে। অনেকে এটা মিউসিস মনে করে, না ভাইয়া, এটা মিউসিস না, মনে রাখবা জননাঙ্গ তৈরি হয় এবং যে বৃদ্ধি ঘটে, জননাঙ্গ, জননকোষ কিন্তু বলি নাই, জননাঙ্গ গঠন এবং বৃদ্ধি, এটা হবে কিসের মাধ্যমে? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। তো মানে এগ্রি এক্সামে, লাস্ট এগ্রি এক্সামেই কিন্তু এটা থেকে একটা কোশ্চেন আসছিল, বেশ পেচ লাগানোর মতো। আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো তখন তোমাদেরকে দেখাই দিব। এখানে প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে দিছে, এটা মাইটোসিস নাকি মিউসিস, এটা একটু ডিটেক্ট করা পরীক্ষার হলে বসা মানে একটু কঠিন ছিল। ওকে, সো অনেকে এটা ভুল করছে। ওকে, সো তোমাদের ভুল করা যাবে না কিন্তু, জননাঙ্গের গঠন ও বৃদ্ধি, এটা হবে মাইটোসিস। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট যাব। ওকে, সো তারপর এখন এই যে মাইটোসিস প্রক্রিয়া, এই মাইটোসিস প্রক্রিয়ার জন্য, ওয়েট, somehow some occurs, ওকে ভাইয়া, সো ওয়েট, সামহাও হয়তো আমাদের যে এই কোষ চক্রের যে স্লাইডটা, এটা আনা হয় নাই। ওকে, সো তোমাদেরকে যদি আমি একটু বলে দিই। ওকে, সো যদি একটু বলতে চাই যে আমাদের যে কোষ চক্র, সর্বপ্রথম আমাদের যে, আমরা যে কোষ চক্র বলি, আমরা যে কোষ চক্র বলি, এই কোষ চক্র, এটা সর্বপ্রথম এটা নিয়ে কথা বলেন হাওয়ার্ড ও পেল্ক। ওকে, বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক, হাওয়ার্ড ও পেল্ক কি করেন? কোষ চক্র আবিষ্কার করেন, হাওয়ার্ড ও পেল্ক। ওকে, সো আমাদের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন অথবা 10^14টি কোষ থাকে, 100 ট্রিলিয়ন অথবা 10^14টি কোষ থাকে। ওকে, সো এগুলো আমরা মনে রাখবো। ট্রিলিয়ন কি থাকে? কোষ থাকে। কোথায়? আমাদের দেহে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে। ওকে, সো কোষচক্র সম্পর্কে এগুলো একটু আমরা মোটামুটি মনে রাখবো। ওকে, সো তো এখন দেখো ভাইয়া, কোষচক্রের যে প্রক্রিয়াগুলো, কোষচক্র সাধারণত প্রধানত দুইটি ধাপে বিভক্ত। একটা হচ্ছে অ্যামফেজ, যাকে বলি আমরা মাইটোটিক ফেজ, কি বললাম? একটাকে বলি আমরা অ্যামফেজ, যাকে বলি মাইটোটিক ফেজ বা মাইটোসিস। আর আরেকটা হচ্ছে আম, কি বলে? ইন্টারফেজ। ওকে, সো কোষচক্রের দুইটাই একটা হচ্ছে কি, এই যে দেখো এখানে বলা আছে যে মাইটোসিস দশা, আরেকটা হচ্ছে যে ইন্টারফেজ দশা বা প্রস্তুতি পর্যায়। ওকে, সো আমরা সবাই জানি যে ইন্টারফেজেই মূলত সবচেয়ে বেশি সময় লাগে, এবং মাইটোসিসে 5 থেকে 10% সময় লাগে। ওকে, সো এতটুকু আমরা মনে রাখবো। এখন আমাদের যে এই যে ইন্টারফেস ঘটতেছে, এই ইন্টারফেস ঘটার জন্য আমাদের নিশ্চয়ই এই যে কোষচক্রটা, এটা একটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, তার মানে একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা এই কোষচক্রটা নিয়ন্ত্রিত হবে। এবং আমাদের মনে রাখবে যে সাইক্লিন সিডিকের কথা। ওকে, এই সাইক্লিন সিডিকে কি, এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে। ওকে, মানে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে? সাইক্লিন সিডিকে। কি বললাম? অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে। এছাড়া গ্রোথ ফ্যাক্টর এবং কিছু পরিমাণ হরমোন ও গ্রোথ ফ্যাক্টরে কি করে? বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। এগুলো একটু কম ইম্পর্টেন্ট। সো এখানে সাইক্লিন সিডিকের কথা আমরা মনে রাখবো। ওকে,
সো এখন কথা হইতেছে ভাইয়া, এই যে আমাদের কোষ বিভাজন তো হয় তাই না? সো কিছু কিছু কোষে কিন্তু আমাদের কোষ বিভাজন হয় না। সো আমাদের যে বোন মেরু আছে, এই বোন মেরুতে যে লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো ধরনের কোষ বিভাজন হয় না। ওকে। এবং আমাদের যে লোহিত রক্তকণিকা এইটা তৈরি হয় মূলত অ্যারিথ্রোপয়েসিস প্রক্রিয়ায়। ওকে। অ্যারিথ্রো মানে লাল, পয়েসিস মানে প্রক্রিয়া। ওকে, সো হোপফুলি তোমরা এগুলো জানো, না জানলে আমরা রক্ত চ্যাপ্টার এগুলো দেখাবো। ওকে। সো এই অ্যারিথ্রোপয়েসিস হতে আমাদের সহায়তা করে একটা হরমোন, যেটা আসে আসে কি হতে, কিডনি হতে, যার নাম অ্যারিথ্রোপয়েটিন। আর অ্যারিথ্রোপয়েটিন নামক হরমোন আমাদের অ্যারিথ্রোপয়েসিস করতে সহায়তা করে, কারণ অ্যারিথ্রোপয়েসিস হয় আমাদের বোন মেরু বা অস্থিমজ্জায়। ওকে। সো নতুনভাবে কোষ তৈরি হবে, কিন্তু একটা কোষ হতে আরেকটা কোষ, এটা আরবিসির ক্ষেত্রে বা রক্ত কোষের ক্ষেত্রে এরকমটা হবে না। ওকে। সো কিছু কিছু কোষ কি হয় ভাইয়া, যে মানে ধরো কিছু 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 কোষ কি হয়, যে আমাদের মানে বিভাজিত হয় না। সো আমরা যদি বলি, পেজটা আনা হয় না, আমরা যদি বলে দিই যে বিভাজিত হয়নি, মানে বিভাজিত হয় না, এরকম কিছু কোষ যদি আমরা বলি যে বিভাজিত হয় না, সো এরকম যদি আমরা বলি, আমরা বলতে পারি আরবিসির কথা, আমরা বলতে পারি পেশি কোষের কথা, আমরা বলতে পারি স্নায়ু কোষের কথা। ওকে। সো এগুলা কি হয় না, বিভাজিত হয় না, নতুন ভাবে তৈরি হয়। এগুলা বিভাজিত হয় না, নতুন নতুন ভাবে তৈরি হবে। ওকে। সো বিভাজিত হয় না কি কি, সো এটা যে আমাদের যে এই পেজটার উপরে তোমরা পেয়ে যাবা। ওকে। হাওয়ার্ড ও পেল্ক, মানে যে কোষচক্রের আবিষ্কারক, তারপরে তোমরা এগুলা পেয়ে যাবে, এগুলো একটু পড়ে নিবা। ওকে। সো তাহলে নেক্সট, এখন দেখো ইন্টারফেজ। ইন্টারফেজ অবস্থাটি একটা কি পর্যায়, বেশ দীর্ঘ পর্যায়। ওকে। আমরা জানি, কারণ 90 থেকে 95% সময় লাগে। ওকে। সো এখান থেকে মনে রাখবা ভাইয়া, এই যে ইন্টারফেজ প্রক্রিয়া যেটা, এই ইন্টারফেজ প্রক্রিয়ায় কোষের যে নিউক্লিয়াস এটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। ওকে। সো ইন্টারফেজ প্রক্রিয়ায় কোষের যে নিউক্লিয়াস এটাকে আমরা বলতেছি বিপাকীয় নিউক্লিয়াস। ওকে। সো এটা কিন্তু আরিওতে মানে অনেকবার আসছে। ওকে। সো তোমরা ভালো করে পড়বা। ওকে। সো কি বললাম, ইন্টারফেজ প্রক্রিয়া যে কোষের যে নিউক্লিয়াস তাকে আমরা বলতেছি বিপাকীয় নিউক্লিয়াস। ওকে। তারপর সো আমরা জানি যে বিভিন্ন ধরনের সারফেস রিসেপ্টর থাকে। ওকে। যেগুলা গ্রোথ ফ্যাক্টর রূপে কাজ করে। ওকে। বিভিন্ন ধরনের মানে এগুলা খুব একটা এগুলো থেকে কোশ্চেন আসে না, বাট বেসিকটা ক্লিয়ার থাকে, গুরুত্বপূর্ণ। যে বিভিন্ন ধরনের রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষচক্র শুরু করার নির্দেশ দান করে। ওকে। সো এখন ভাইয়া দেখো ভাইয়া, আমাদের কোষচক্র বা ইন্টারফেজ পর্যায় মূলত তিনটি উপপর্যায়ে হয়। ওকে। সো একটা হচ্ছে গ্যাপ ওয়ান, যাকে আমরা বলি G1, আর একটা বলি এস দশা বা সিনথেসিস দশা যেটা, আর একটা হচ্ছে গ্যাপ টু বা G2 দশা। ওকে। সো এখন কোন পর্যায়ে কি হয় এগুলো আমাদের একটু ভালোভাবে জানা লাগে। ওকে। সো মানে G1 দশায় কি হয়, তারপর যদি আমরা বলি যে এস দশায় কি হয়, এবং দেন হচ্ছে এই যে G1 দশা, এস দশা এবং G2 দশা, এগুলাতে কি হয়। ওকে। সো আমরা যদি একটু বলতে চাই, একে একে আমরা পড়বো। ওকে। প্রথম কথা হচ্ছে যে G1 দশা, এই G1 দশায় মূলত কি হয়। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এটা কিন্তু লাস্ট এগ্রিতে এখান থেকে একটা কোশ্চেন আসছিল, যে কি আসছিল, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা এটা কোথায় নির্ধারিত হয়। মনে রাখবা, আমাদের যে G1 দশা, এটাই মানে একেবারে প্রথমেই, ইন্টারফেস প্রক্রিয়ার একেবারে প্রথমেই নির্ধারিত হয়ে যায় যে আমাদের কোষ বিভাজিত হবে কি হবে না। ওকে। সো এই সিদ্ধান্ত নেওয়া হয় G1 উপপর্যায়ে। মজার ব্যাপার হলো, সেম কথা তোমাদের আমাদের যে G2 উপপর্যায়ে আছে, এই G2 উপপর্যায়েও কিন্তু কিছুটা এরকম হিন্টস দেওয়া আছে। ওকে। সো দেখো ভাই, এখানে যদি আমি দেখাই যে নিচের লাইনে, মানে নিচের লাইনের আগের লাইনে দেখো যে কিছু সংখ্যক কোষ, কোথায় গেল, হ্যাঁ, কিছু সংখ্যক কোষ G2 উপপর্যায়ে এসেও আটকা পড়ে যায়, আর কখনো কি হয় না, বিভাজিত হয় না। ওকে। মানে বিভাজন পর্যায়ে প্রবেশ করে না। সো মূলত এখানে ঘটনাটা কি ঘটে, একটু কনফ্লিক্ট হয়ে গেল না ভাইয়া? মূলত আমাদের যে ইন্টারফেস দশা, এটা যখন G1 মানে G1 পর্যায়ে যখনই আসে, তখনই মূলত নির্ধারিত হয়ে যায় কে কোষ বিভাজন করবে কে করবে না। ওকে। সেটা নির্ধারিত হয়ে যায়। এখন এটা নির্ধারিত হয়ে যাওয়ার পরও আমাদের G1 দশা গেল, এস দশা গেল, তারপর G2 দশা আসে। এখন G2 দশায় এসেও দেখা যায় ভাইয়া, মানে সবাই তো মানে যায়, সবাই তো আর যুদ্ধ করে মানে যেতে পারে না তাই না, মানে ব্যাপারটা অনেকটা এরকম। সো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এইটার অভাবের কারণে অনেক সময় দেখা যায় G2 দশায় আমাদের আর কোষগুলা সামনের ইয়াতে বা মাইটোটিক ফেজে আর যায় না। সো কথা তাহলে সামারি কি হলো, G1 দশাই মূলত আমাদের যে কোষের যে ইয়াটা, মানে সামনে যাবে কি যাবে না, অর্থাৎ কোষ বিভাজন হবে কি হবে না, এটা ফিক্সড হয়ে যায় সাধারণভাবে। বাট G2 দশায় গিয়েও কিছু পরিমাণ কোষের ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর সেটা না থাকার কারণে সে আর সামনের দিকে যায় না। ওকে। এখন কথা হইলে এগ্রিতে যখন
মানে প্রশ্নটা আসছিল তখন দুইটাই তো অপশনে ছিল, কিন্তু অধিক গ্রহণযোগ্য ছিল জি1 দশা। কিন্তু এই যে কনফিউশন থাকার কারণে অনেকে জি2 দশাও দাগাইছে। ওকে, সো তোমার কনফিউশন থাকা যাবে না। মূলত জি1 দশায় মানে যদি মোটা দাগে বলি, জি1 দশায় অংশগ্রহণ করবে কি করবে না এটা এখানে অধিক ক্লিয়ার ভাবে বলা আছে। ওকে, সো মানে গ্রহণ করবে কি করবে না এটা নির্ধারিত হয় কোথায়, এটা জি1 দশা। ওকে, তাহলে নেক্সট, জীবনের প্রথমে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়। ওকে, সো আমরা জানি সাইক্লিন সিডিকে। ওকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ওকে, সো এটার কাজ কি, এটা হচ্ছে বিক্রিয়ার গতি ত্বরান্বিত এবং যে নিয়ন্ত্রক। ওকে, সো সিডিকে ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। ওকে, উই নো দ্যাট। ওকে, এ সময় যে জিনিসগুলো তৈরি হয় আমরা জানি যে প্রোটিন মানে এখানে মূলত কাঁচামালগুলা এগুলা মানে তৈরি হবে। ওকে, সো মানে কাঁচামালগুলো এখানে মানে এসে জমা হবে। ওকে, সো এখানে কি বলছে দেখো, প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল রেপ্লিকেশন কিন্তু হয় না, রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, অর্থাৎ যে কাঁচামালগুলো লাগবে সেগুলা তৈরি হয়। ওকে, সো এই কাঁচামালগুলো এখানে তৈরি হয়। তারপর হচ্ছে যে কোষটি আর বিভাজিত হবে না তা 1 সপ্তাহে বা 1 বছর অথবা আমৃত্যু জি1 উপপর্যায়ে আবদ্ধ হয়ে যায়। দেখছো এখানে খুবই ক্লিয়ার ভাবে এই কথাগুলো বলা আছে। ওকে, সো এটার কোষচক্রের ইয়া কি 30 থেকে 40%। এগুলো কিভাবে মনে রাখা যায় আমি আবার সামারি করে দিব। ওকে, সো আমি জাস্ট আপাতত ইয়েগুলো দেখাই যাচ্ছি, একসাথে আমি সামারি করে দিব। ওকে, সো তারপর হচ্ছে কি এস দশা। সো এস দশাকে কি বলা হয়, সিনথেসিস পর্যায়। ওকে, মানে সিনথেসিস মানে কি ডিএনএ সিনথেসিস। ওকে, সো এটা থেকে একটাই জাস্ট মনে রাখবা যে ডিএনএ রেপ্লিকেশন যেখানে হয় এটা হচ্ছে এস দশা। এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি, এটা অনেক বেশি এসে থাকে, কমন প্রশ্ন আসলে এখান থেকে দিবে। এস দশা কি মানে এস দশা কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। এখন এটার সময়কাল কত, 30 থেকে 50, আমি সামারি করে দিব পরে আবার আবার দেখো জাস্ট। জি2 দশা, জি2 দশা বা গ্যাপ টু দশায় কি হয়, আমাদের কয়েকটা কাজ হয় মনে রাখবা যে আমাদের এই জি2 দশায় ওয়েট আমাদের একটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এটা আসে। ওকে, তারপর যে মাইক্রোটিউবুলস যেগুলো আছে এগুলা তৈরি হয়, এমটি মাইক্রোটিউবুলস। ওকে, তারপর যে এটিপি যে আছে এটিপি তৈরি হয়। সো তাহলে তিনটা জিনিস মনে রাখবা, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মাইক্রোটিউবুলস এবং এটিপি, এই তিনটা জিনিস এখানে তৈরি হয়। সো আমরা যদি একটু দেখি এখানে আসলেই এরকম কিছু তৈরি হয় কিনা। ওকে, সো দেখো ভাইয়া, বলতেছে যে দেখো, সেন্ট্রোজোম মাইক্রোটিউবুলস তৈরির সূচনা করে। বিভাজন প্রক্রিয়ায় সাধারণত শক্তি কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। ওকে, এটিপি তৈরি হবে। তারপর জি2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই যে বললাম ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এইটা লাগে। আর এইটা যদি না থাকে মানে কোনো কারণ যদি এটা ব্যাহত হয় তাহলে কি হয়, জি2 উপপর্যায়ে এসেই আটকা পড়ে যায়। ওকে, আর কখনো মানে বিভাজন পর্যায়ে যেতে পারে না। এটার সময়কাল কত, 10 থেকে 20 ভাগ। ওকে, সো এখন আমরা এগুলা তো জানলাম, আমরা একটু এগুলা কোনটা কি এগুলোতে থেকে যেহেতু বেশি কোশ্চেন এসে থাকে আমরা একটু সামারি করে নিই। দেখো ভাইয়া, আমরা বলতেছি যে জি1 উপপর্যায়ে কি হবে ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমাদের যে 1 নাম্বার হচ্ছে যে কাঁচামাল আছে, আমাদের যে কাঁচামাল, কাঁচামালগুলা কি কি, আমরা যে কাঁচামালগুলা বলি যে আরএনএ তৈরির জন্য আরএনএ, এটিপি, ডিএনএ, এগুলার যে কাঁচামাল আছে এগুলা তৈরি হবে। ওকে, সো এটা হলো একটা। সো আরেকটা জিনিস কি হবে ভাইয়া, যে আমাদের যে কোনো কোষ পরবর্তী ধাপে যাবে কিনা, যে আমরা যদি বলি কোষ বিভাজনে যাবে কিনা, যাবে কিনা, এই দুইটা জিনিস মূলত নির্ধারিত হয়ে থাকে। আর এস দশা সম্পর্কে যদি আমরা বলি যে এস দশায় কি হয়, এস দশায় হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লি, লেখা খারাপ হচ্ছে, সরি ভাইয়া, ডিএনএ রেপ্লিকেশন হয়। ওকে, সো ওকে, সো এটাই আমরা মনে রাখবো। তারপর হচ্ছে জি2 দশা, জি2 দশায় কি হয় আমরা বললাম এখানে আসে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, তারপর মাইক্রোটিউবিউলস, তারপর কি হয়, এটিপি তৈরি হয়। ওকে, সো এই জিনিসগুলো এখানে তৈরি হয়। এবং ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি না থাকে তাহলে কোষগুলা আজীবন সেখানে আটকে যায়। সো আমি চাইলে তোমাকে মানে অনেকে দেখা যায় এগুলা সংক্ষেপে বলে দেয় ভাইয়া, কিন্তু হয় কি ভাইয়া পরীক্ষাতে যদি একটু প্যাচ দিয়ে কোশ্চেন দেয় না, তুমি যদি রিডিং লাইনগুলো না পড়ো তুমি কখনোই পারবা না। ওকে, মানে তুমি যতই বলো যে এটা ওইটা, বাট রিডিং লাইনগুলো একটু পড়াই লাগবে। ওকে, সো আমি দুইটাই দেখাচ্ছি। ওকে, মানে শর্টকাট এন্ড মানে সবই দেখাচ্ছি। এখন কথা হচ্ছে ভাইয়া, কোনটা কোন দশায় হয় এটাও তো আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ তাই না, কোনটা কোন দশায় হয়। সো আমরা যদি একটু দেখি যে কোনটা কোন দশায় হয়, আমরা যদি এটা জাস্ট মুছে দিই যে সরি মানে কোনটার সময়কাল কতটুকু। ওকে, সো আমরা তো জানি 90 থেকে 95% সময় হচ্ছে কি ইন্টারফেজ, এটা তো আমরা জানি। বাট ইন্টারফেজ সময়ের মধ্যে জীবন দশায় মনে রাখবা যে এটা আমরা এভাবে মনে রাখি যে 35, 36, আর এটা কি
37। ওকে, সো এটা 37 না দিয়ে আমরা এরকম দিই 37/2, এভাবে দেই আর কি। ওকে, সো কেন দেই এটা একটু আমি বলতেছি। সো 35 মানে আমরা কি বুঝাইতেছি? 35 মানে আমি বুঝাইতেছি যে এই জি1 দশায় সময়কাল হচ্ছে 30 থেকে 50% সময়কাল। ওকে, সো 30 থেকে 50%। সো তারপর যে 36 দ্বারা আমরা কি বুঝাইছি, মানে 35, 36 দ্বারা বুঝাইতেছি 30 থেকে 60% সময়কাল। যেমন তোমাদেরকে আমি যদি দেখাই যে এই যে এস দশায় কি মানে 30 থেকে 50 ভাগ। ওকে, সো ওয়েট, ও আমি একটু হয়তোবা মিস্টেক করে ফেলছি। সো এখানে 35, 36 ইয়া না, সো এখানে হবে 34, 35, 36, সরি ভাইয়া, সরি। এখানে হবে 34, 35, আর এখানে বলছিলাম কি 36/2। সো এটা দিয়ে কি হবে, 34 দিয়ে হবে 30 থেকে 40 ভাগ, আর 35 দিয়ে হবে 30 থেকে 50 ভাগ, আর 36 দিয়ে কি হবে 30 থেকে 60 ভাগ। ওকে, সরি, না এটা একটু ভিন্ন হবে। আমরা তো 36/2 দিছি না, তো 36/2 কত, মানে 13। 13 দুগুণে 36, এখন 13 না বলে আমরা বলবো কি 12। 13 না বলে আমরা বলবো কি 12। আর 12 দিয়ে আমরা কি বুঝাইতেছি, 10 থেকে 20% সময়। ওকে, 10 থেকে 20% সময়। এভাবে মনে রাখলে তোমার একটু মানে সহজে মনে রাখতে পারবে। কি বললাম তাহলে, কোনটা কত ভাগ সময় নেয়? জি1 নেয় 34, এস 35, আর জি2 36। 36/2 তার মানে কি 34, 35, 36। 34 হলে 30 থেকে 40 ভাগ সময়, 35 হলে 30 থেকে 50 ভাগ সময়, 36 ভাগ মানে 13। আর 13 না বলে আমরা এখানে একটু বলতেছি কি 12, আর 12 মানে কি 10 থেকে 20, অর্থাৎ মাঝখানে, মানে এদের যে মাঝখান বরাবর জাস্ট আমরা ইয়া মানে একটা শূন্য প্রবেশ করাই দিছি। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, সো নেক্সট, সো এগুলো একটু নোট করে নিবা। ওকে, নেক্সট, কোষচক্রের নিয়ন্ত্রক। ওকে, সো এখান থেকে প্রায়ই যখন কোশ্চেন কঠিন করতে চায় তখন আসে এখান থেকে কোশ্চেন। ওকে, সো আমরা একটু পড়ে নিব সহজেই। সো সাইক্লিন প্রোটিন যেটা আছে, সাইক্লিন সিডিকে, এই প্রোটিনটা আমাদের কি করে, এটা হচ্ছে কোষচক্রের নিয়ন্ত্রক। আমরা অলরেডি পড়ে আসছি যে আমাদের যে কোষচক্রের নিয়ন্ত্রক এটাকে সাইক্লিন সিডিকে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই সাইক্লিন সিডিকে মানুষের দেহে মূলত 4 প্রকারের সাইক্লিন সিডিকে হয়ে থাকে। ওকে, সো একটা হচ্ছে সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। এখন কোনটা কোথায় হয় বা কোনটা কোন পর্যায়ে হয় এবং কোন পর্যায়ে কোনটা হয়, দুইভাবেই মূলত কোশ্চেনটা এসে থাকে। ওকে, সো আমরা যেভাবে মনে রাখতে পারি যে সাইক্লিন ডি দিয়ে দেখো বলতেছে যে কোষকে জি1 থেকে এস এবং এস পর্যায় থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়। ওকে, সো তার মানে কি জি1 থেকে এসে এবং এস থেকে জি2 পর্যায়ে, তার মানে কি এরা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবেশ করতেছে। সো আমরা এক রুম থেকে আরেক রুমে যখন প্রবেশ করি তখন আমরা কি দিয়ে প্রবেশ করি ভাইয়া? আমরা সাধারণত ডোর দিয়ে প্রবেশ করি না? ডোর, ডোর মানে কি দরজা। সো দরজা দিয়ে প্রবেশ করি, সেই দরজা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে প্রবেশ করি, দরজার ডিতে ডোর, এই ডি দিয়ে হবে সাইক্লিন ডি। তার মানে এই যে ডোর দিয়ে আমরা মনে রাখবো যে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়ার সময় আমাদের এই যে ডোর কাজে লাগে, তার মানে সাইক্লিন ডি কাজে লাগে। ওকে, তারপর হচ্ছে সাইক্লিন ই। তো এখানে দেখো বলছে যে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করা। ওকে, তার মানে কি করে, এখানে কোষকে রেপ্লিকেশনের জন্য কি করে প্রস্তুত করে। আচ্ছা ভাইয়া, প্রস্তুত ইংরেজি কি? প্রস্তুত, প্রস্তুত ইংরেজি হচ্ছে প্রিপেয়ারিং, বা মানে প্রিপারেশন বা প্রিপেয়ারিং, আমরা যদি বলি প্রিপারেশন। সো আমরা তো প্রস্তুতি নিই না, আমরা কিসের আগে মূলত ভাই সাধারণত প্রস্তুতি নিই? আমরা মূলত প্রস্তুতি নিই আমাদের এক্সামের আগে, তাই না? আমাদের যে এক্সাম আছে সেই এক্সামের আগেই তো মূলত আমরা প্রস্তুতি নিয়ে থাকি, তাই না? আমাদের যে এক্সাম, এই এক্সামের আগেই তো মূলত প্রস্তুতি নিয়ে থাকি। সো এক্সামের আগে যদি আমরা প্রস্তুতি নেই, তাহলে এই এক্সামের ই দিয়ে আমরা মনে রাখবো সাইক্লিন ইতে হয় কি এক্সাম। ওকে, সো তাহলে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কি লাগবে, এক্সাম দেওয়া লাগবে, বা মানে আমরা তো প্রস্তুতি থেকে ঝালাই করার জন্য এক্সাম দিই, তাই না? এভাবে মনে রাখতে পারো যে প্রিপারেশন নিই বা এক্সাম দিই কি জন্য, মানে পরীক্ষার জন্য। সো এটা হচ্ছে ই দিয়ে এক্সাম, আর ইতে সাইক্লিনিং। ওকে, সো যখন বলবে প্রস্তুত, মনে মনে বলবে প্রস্তুতি নেওয়ার জন্য তো আমাদের এক্সাম দেওয়া লাগে, এক্সামের ই তার মানে সাইক্লিন ই। ওকে, তারপর আসো সাইক্লিন এ বলছে যে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের মানে রেপ্লিকেশনের সক্রিয় ও ত্বরান্বিত করে। ওকে, সেখানে দেখো ভাইয়া, এখানে কি করছে, কি করে বলতেছে যে সক্রিয়, কোথায় গেল ওয়েট, হ্যাঁ, সক্রিয় ও ত্বরান্বিত করে। আচ্ছা ভাইয়া, সক্রিয় ইংরেজি কি ভাইয়া? সক্রিয় ইংরেজি বা অ্যাক্টিভেটিং বা অ্যাক্টিভেট না, অ্যাক্টিভেট। সো অ্যাক্টিভেট মানে কি সক্রিয় করা, মানে কোনো কিছু যদি সক্রিয় করে আমরা তাকে বলি কি অ্যাক্টিভেট। সো দেখো তো এই অ্যাক্টিভেটের যে এ আছে আর যে সাইক্লিনের এ আছে দুইটা
মিলে যাচ্ছে। ওকে, সো তার মানে আমরা যদি কোনো কিছু অ্যাক্টিভেট করতে চাই, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনকে অ্যাক্টিভেট করতে চাই, অ্যাক্টিভেটের এ তার মানে সাইক্লিন এ সেটাকে ত্বরান্বিত করে। ওকে, সো তারপর হচ্ছে সাইক্লিন বি। সাইক্লিন বি কী করে? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সব কিছু মানে সম্পন্ন করে। এখন দেখো ভাইয়া, এখানে বলতেছে যে স্পিন্ডল তৈরি সহ। ওকে, সো স্পিন্ডল যদি তৈরি করে, সো স্পিন্ডল কি করতেছে আমাদের? তৈরি করতেছে। ওকে, সো তৈরি করা মানে কি ভাইয়া? তৈরি করা মানে হচ্ছে আমরা বিল্ড করি কোনো কিছু, কোনো কিছু বিল্ড করি। সো কোনো কিছু যদি আমরা বিল্ড করে থাকি, বিল্ডের বিতে দেখো সাইক্লিন বি। ওকে, বিল্ডের বিতে সাইক্লিন বি। ওকে, সো কোনো কিছু যদি আমরা তৈরি করতে চাই মানে বিল্ড করতে চাই, তাহলে আমাদের সাইক্লিন বি লাগবে। সো আমরা যদি একটু সামারি করে দিই সবটা, এটা হবে কোষচক্রের নিয়ন্ত্রণ। কোষচক্রের নিয়ন্ত্রক হচ্ছে সাধারণত সাইক্লিন প্রোটিন করে থাকে, অর্থাৎ সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, উই অল নো দ্যাট। ওকে, সো কি হবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ওকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট, আচ্ছা, কাইনেস। ওকে, সো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এখন এটা যে করে, এইটা সাধারণত চার প্রকার হয়ে থাকে। সাইক্লিন ডি কি করবে? একটা দরজা থেকে একটা দরজা দিয়ে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে সহায়তা করবে। তার মানে জি 1 থেকে এস, এস পর্যায় থেকে জি 2, দশায় পর্যায়ে নিয়ে যায়। তারপর সাইক্লিন ই মানে কি? ই মানে হচ্ছে মানে সাইক্লিন ই কি করে? আমরা জানি এক্সাম দিই, এক্সাম কখন দিই? যখন আমরা প্রস্তুতি নিই, অর্থাৎ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করা কার কাজ? সাইক্লিন ই এর কাজ। ওকে, তারপর কোষকে সক্রিয় করা, সক্রিয় মানে কি? অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট মানে কি? এতে অ্যাক্টিভেট, তার মানে সাইক্লিন এ হচ্ছে অ্যাক্টিভেট করে। ওকে, তারপর আমরা যখন স্পিন্ডল যন্ত্র তৈরি করতে চাই, তার মানে বিল্ড করতে চাই, এই কাজটা কে করবে? সাইক্লিন বি। সো হোপফুলি তোমাদের এইটা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো মানে আশা করি এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে, আর তোমাদের কখনো ভুল হবে না। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, সো নেক্সট। আচ্ছা, এবার আমরা ভাইয়া এই যে ইন্টারফেজ বা এম ফেজ এবং মাইটোসিস ফেজের মধ্যে কিছু পার্থক্য একটু দেখতে চাই। এটা মূলত মানে পড়া লাগে না, এমনি আমরা জানি। তবুও এটি কোষ বিভাজনে কি? প্রস্তুতি দশাকেও আমরা বলতেছি কি? ইন্টারফেজ। ইন্টারফেজ কি? প্রস্তুতি দশা। আর বিভাজন দশা কি? এম ফেজ। ওকে, সো ইন্টারফেজে কত পার্সেন্ট সময় লাগে? 90 থেকে 95%। এবং কোষচক্রের 5 থেকে 10% সময় সময় ব্যয় হয় কোথায়? এম ফেজে। এ দশায় কোষীয় সংগঠনের বৃদ্ধি ও সংখ্যাগত বৃদ্ধি ঘটে এবং এটাতে বিভাজন ঘটে। ওকে, সো এটাতে কি ঘটে? মানে মানে কাঁচামালগুলা ইয়া হয়, মানে বৃদ্ধি ঘটে, এবং অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হয়, সব কিছু বৃদ্ধি টিদ্ধি এখানেই ঘটে যায়। আর শুধুমাত্র যে বিভাজনটা আছে, সেই বিভাজনটা কোথায় ঘটবে? এমফেজ বা মাইটোটিক ফেজে। তারপর এই দশায় বংশগত বস্তু ক্রোমাটিন অবস্থায় থাকে। হ্যাঁ অবশ্যই, এখানে মানে ক্রোমোজোম থাকে না, এখানে বংশগত বস্তুটা ক্রোমাটিন অবস্থায় থাকবে। এবং ক্রোমোজোম কোথায় থাকবে? মাইটোটিক ফেজে বা এম ফেজে। ওকে, সো উই অল নো দ্যাট। ওকে, তারপর আসো, এখন মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ধাপ আমরা জানি। কোষের যে নিউক্লিয়াসের যে বিভাজন, এটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনোসিস, ছোটবেলার পড়া। ওকে, সো ক্যারিওকাইনোসিসে কি হয়? দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। ওকে, সো দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়ার কে আমরা কি বলি? ক্যারিওকাইনোসিস। তার আগে একটু বলে নিই যে আমাদের যে অপত্য যে নিউক্লিয়াস, এটাকে বলা হয় কিন্তু ডটার সেল। ওকে, সো এটাকে বলা হয় ডটার সেল। পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন আসে, DAU, ডটার, সরি, ডটার সেল, এটাকে বলা হয় ডটার সেল। এবং যে মানে যে কোষটা থেকে যে বা যে মাতৃকোষ হতে বিভাজন হয়, সেটাকে বলা হয় মাদার সেল। সো কি বললাম? যে দুটি অপত্য কোষ তৈরি হয় তাকে বলা হয় ডটার সেল বা দুটি অপত্য কোষ, এবং মাতৃকোষকে বলা হয় মাদার সেল। ওকে, সো ওকে, নেক্সট। আচ্ছা, এখন এই যে মাইটোসিস প্রক্রিয়া, এই মাইটোসিস প্রক্রিয়া সাধারণত 5টা ধাপে হয় আমরা জানি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। ওকে, সো এই যে প্রোফেজ, মনে রাখবো প্রোফেজ থেকে আমাদের কি কি পড়তে হবে ভাইয়া? তাহলে প্রোফেজ থেকে আমাদের পড়তে হবে যে প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। তাহলে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কি? প্রোফেজ। ওকে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কি? প্রোফেজ। তারপর প্রোফেজে কি হয়? নিউক্লিয়াস আকারে বড় হয়। সো তাহলে নিউক্লিয়াস আকারে বড় হয় কোথায়? প্রোফেজে। এটা খুব একটা অতটা ইম্পর্টেন্ট না। সো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কি? মাইটোসিসের মানে দীর্ঘস্থায়ী পর্যায়ে হচ্ছে প্রোফেজ। তারপর দেখো এখানে জল বিয়োজন ঘটবে, এগুলো আমরা অনেক পরে আসছি। বাট এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে তোমরা যদি দেখো যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার অ্যানভেলপের যে বিলুপ্তি ঘটে, এটা কোথায় ঘটে ভাইয়া? এটা ঘটবে আমাদের যে প্রোফেজ আছে সেটাতে। ওকে, তাহলে কি বললাম? এটা আমি পরবর্তীতে, এখানে একটু কনফিউশন হয় সবার, আমি এটা পরবর্তী ক্লিয়ার করে দিব, জাস্ট দেখে রাখো এখন। বিলুপ্তি ঘটতে থাকে কার? প্রোফেজে। ওকে, তারপর সাইক্লিন ডিপেন্ডেন্স কাইনেস। এটা তো আমরা জানি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস একটা নিয়ন্ত্রক। এটা কি করে? প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয়, মানে ব্লা ব্লা কত কিছু হয়, এগুলো ইম্পর্টেন্ট না। জাস্ট দেখবে এখানে যে এনভেলপের যে বিলুপ্তি, এটা ঘটতে থাকে। তার মানে এখানে দুইটা কাজ ঘটে: নিউক্লিওলাস ও মানে এনভেলাপ যেটা আছে, এই দুইটার বিলুপ্তি ঘটতে থাকে। ওকে,
আমি আবারও বলতেছি এই দুইটা কি ঘটতে থাকে, ঘটতে থাকে। ওকে, সো তারপর দেখো, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী অনুদৈর্ঘ্য দুটি সূত্রে বিভক্ত হয়, অর্থাৎ ক্রোমাটিড বিভক্ত হয়। অর্থাৎ আমি বলতে চাইতেছি ক্রোমাটিড তৈরি হবে ভাইয়া কোথায়? ক্রোমাটিড তৈরি হবে প্রোফেজে। ওকে, এটা মনে রাখবে, এটা কিন্তু প্রোমেটাফেজ না। ওকে, ক্রোমাটিড তৈরি হবে কোথায়? প্রোফেজে। ক্রোমাটিড তৈরি হবে কোথায়? প্রোফেজে, অর্থাৎ লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হওয়া এটা প্রথম পর্যায়ে হয়ে যায়। ওকে, সো তারপর দেখো, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। ওকে, সো ক্রোমাটিডও তৈরি হলো, এবং মনে মনে রাখবা যে কোনো কিছু সৃষ্টির সূচনা ঘটে, ওকে, সেটা হচ্ছে প্রোফেজ, শেষ হয় প্রোমেটাফেজ। ওকে, সো আমি যদি বলি যে, আমরা যদি বলি সূচনা ঘটবে কোথায়? প্রোফেজে। আর শেষ হবে কোথায়? প্রোমেটাফেজে। এখানে শেষে শেষ হবে। ওকে, জাস্ট লাইনগুলো মনে মনে রাখবা, যদিও এটা সব ক্ষেত্রে সত্য না, জাস্ট কিছু কিছু জিনিস মনে রাখার জন্য আমরা মিলিয়ে দিব পরবর্তীতে। দেখো ভাইয়া, সো আমি কি বললাম যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির যে সূচনা ঘটে, সেটা কোথায় ঘটে? প্রোফেজে। ওকে, এবং যে প্রাণীকোষে যে সেন্ট্রিওল থাকে, আমরা জানি যে প্রাণীকোষে কি থাকবে? সেন্ট্রিওল থাকে। উদ্ভিদ কোষে তো কোনো কি থাকে না, সেন্ট্রিওল থাকবে না। উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস থেকে মূলত এটা হয়ে থাকে। ওকে, স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়। ওকে, সো আমরা এও জানি যে সেন্ট্রিওল কি করে? অ্যাস্টার রশ্মি নির্গত করে। আর এই অ্যাস্টার রশ্মিটা কখন নির্গত হয়? এটা হবে প্রোমেটাফেজ পর্যায়ে। ওকে, অ্যাস্টার রশ্মি নির্গত হবে। ওকে, সো এখন সো আমি একটা জিনিস বললাম যে তুমি দেখো, যে বললাম যে বিলুপ্ত ঘটতে থাকে, মানে অর্থাৎ মানে সূচনা হইতেছে কোথায়? প্রোফেজে। আমি বললাম যে শেষ হয়, অর্থাৎ বিলুপ্ত ঘটে। অর্থাৎ কি বিলুপ্ত ঘটে? এই যে শেষ হয় বলছিলাম না, বিলুপ্ত ঘটে কোথায়? এটা হচ্ছে প্রোমেটাফেজে। ওকে, সো হোপফুলি এতটুকু ক্লিয়ার। এখন দেখো ভাইয়া, এখন আমাদের এই প্রোমেটাফেজে আরো কিছু কাজ হয়। ওকে, সো কি কি কাজ হয় ভাইয়া? আমাদের যে স্পিন্ডল, ওয়েট, হ্যাঁ, আমাদের যে ক্রোমোজোমীয় নৃত্য, এইটা হয় আমাদের প্রোমেটাফেজে। তারপর আমাদের যে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্রের যে সৃষ্টি হয়, এটাও কিন্তু আমাদের এই প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে আমি বললাম যে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, আই রিপিট, যদি বলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা ঘটে, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে প্রোফেজে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে এটা কোথায়? এটা হবে প্রোমেটাফেজে। এটা হবে কোথায়? প্রোমেটাফেজে। তারপর ক্রোমোজোমের নৃত্য বললাম, এবং আমি আবারও বলতেছি যে সেন্ট্রিওল তৈরি হবে কোথায়, মানে সেন্ট্রিওল দেখা যায় কোথায়? প্রোফেজে। বাট যখন আমি অ্যাস্টার রশ্মির কথা আমি বলতেছি, অ্যাস্টার রশ্মি আমাদের কোথায় হবে? অ্যাস্টার রশ্মি হবে আমাদের প্রোমেটাফেজে। অ্যাস্টার রশ্মি আমাদের কোথায়? প্রোমেটাফেজে। দেখো আমি লিখে রাখছি। ওকে, সো এগুলো একটু ক্লিয়ার করে রাখতে হবে। নেক্সট, আমরা জানি যেহেতু যে ইয়াটা, মানে যেই সকল সেন্ট্রোমিয়ার গুলা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে, তাদের মানে সেই তন্তুগুলোকে বলা হয় মানে কি সংযুক্তকারী যে তন্তু, এটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ওকে, মানে সেন্ট্রোমিয়ার গুলা মানে বাছা বাছা যেই তন্তুর সাথে যুক্ত, সেই তন্তুগুলারই নাম ট্র্যাকশন ফাইবার। ওকে, স্পিন্ডল তন্তুরই আরেকটা নাম কি? ট্র্যাকশন ফাইবার, যেগুলা মানে সাধারণত সেন্ট্রোমিয়ারকে যুক্ত করে। ওকে, সো তারপর কি, আমরা জানি যে অ্যাস্টার রশ্মির যে বিচ্ছুরণ, যেটা আমি অলরেডি বলছি যে অ্যাস্টার রশ্মির বিচ্ছুরণ ঘটে কোথায়? সো ইয়াতে, প্রোমেটাফেজে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। আমি যদি একটু সামারি করতে থাকি, আমরা বলছিলাম যে কোনো কিছুর সূচনা ঘটে প্রোফেজে, যে কোনো কিছুর শেষ হয় কোথায়? প্রোমেটাফেজে। ওকে, সো তাহলে কি কি বললাম? সূচনা যদি হয় নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলাপ, এটা ঘটবে কোথায়? প্রোফেজে। ওকে, এটা ঘটা শেষ হবে, অর্থাৎ ঘটে যাবে বা বিলুপ্তি ঘটে, মানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলাপ এই দুইটার বিলুপ্তি ঘটে কোথায়? এটা হচ্ছে প্রোমেটাফেজে। তারপর ক্রোমোজোমগুলো লম্বালম্বি বিভক্ত হয়ে যায় কোথায়? ক্রোমাটি, মানে অর্থাৎ ক্রোমাটিডে পরিণত হয় কোথায়? প্রোফেজে। তারপর স্পিন্ডল তন্ত্র সৃষ্টির সূচনা, এটা হচ্ছে প্রো মানে প্রোফেজে। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়ে যায়, এটা হচ্ছে কোথায়? প্রোমেটাফেজে। ওকে, সেন্ট্রিওল দেখা যায় কোথায়? প্রোফেজে। সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি নির্গত হয় বা অ্যাস্টার রশ্মি দেখা যায়, এটা হচ্ছে কোথায়? প্রোমেটাফেজে। ওকে, সো আর প্রাণী কোষে তো আমরা জানি সেন্ট্রিওল থাকে, আর উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস থেকে মূলত মানে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, ইউ অল নো দ্যাট। ওকে, সো আর প্রোমেটাফেজ সম্বন্ধে একটু এক্সট্রা কি আমরা জানি, এটা হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাবে কোথায়? যেহেতু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়ে গেছে, যেহেতু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়ে গেছে, সেহেতু অবশ্যই অবশ্যই মানে আমাদের যে নৃত্য বা ক্রোমোজোমীয় নৃত্য, সেটা কিন্তু আমাদের দেখা যাবে। ওকে, সো তারপর এখান থেকে তোমরা আরেকটা জিনিস পড়তে পারো যে আমাদের এই যে স্পিন্ডল ফাইবার বা মানে সেন্ট্রোমিয়ারের সাথে যে স্পিন্ডল ফাইবারগুলো যুক্ত থাকে, এগুলো মূলত কাইনেটেকর মটর প্রোটিনের সাথে যুক্ত হয়। ওকে, সো স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটেকর মটর প্রোটিনের সাথে যুক্ত হয়। সো এখানে এই মটর প্রোটিনের সাথে যুক্ত হয়ে কি করে? আমরা জানি আমরা চলাচল করার জন্য কি শক্তি লাগে? শক্তি লাগে মানে কি এটিপি লাগবে। সো এটিপি যদি লাগে, সো তার মানে এটিপিটা ভাঙবে। এটিপি ভাঙলে আমরা জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস একুনো ফসফেট তৈরি হয়। ওকে, সো এই শক্তি উৎপন্ন করলো, এবং এই শক্তি উৎপন্ন করার মাধ্যমেই মূলত যে আমাদের যে চলাচল, সেই মানে
ইয়াগুলার ক্রোমোজোমগুলো সাধারণত স্পিন্ডল তন্তুর মাধ্যমে চলাচল করে, ওকে। আর মাইক্রোটিউবিউলস ধরে এরা কি থাকে, চলতে থাকে, ওকে। সো একটু জাস্ট বেসিকটা ক্লিয়ার করে নেওয়া, ওকে। সো তোমাদের কাজ হবে বই থেকে এগুলো সুন্দরভাবে যেভাবে বললাম এভাবে একটু পড়ে ফেলা, ওকে, বা রিভিশন দিয়ে নেওয়া, ওকে, যাতে আর ভুল না হয়, ওকে। সো ওয়েট, কোথায় আছি আমরা? ওকে। সো এবার আমি যে কনফিউশনের কথাটা বললাম যে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে কোথায়? প্রোফেজে। নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে কোথায়? প্রোমেটাফেজে। নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্ত থাকে কোথায়? মেটাফেজে। এই তিনটা লাইন আমাদের পরীক্ষায় অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ভুল হয়, টুটস্থ মুখস্থ যা করা যায় সব করে ফেলতে হবে ভাইয়া, এগুলো ভোলা যাবে না। আমি বলছিলাম যে কোনো কিছু সূচনা ঘটে, সূচনা ঘটে কোথায়? প্রোফেজে। তারপর শেষ হয় অর্থাৎ ঘটে এটা কোথায়? প্রোমেটাফেজে। তারপর নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে, এটা কোথায়? মেটাফেজে। পরীক্ষায় তিনটা লাইন দিয়েই প্রচুর প্রচুর কোশ্চেন আসে, ওকে। সো তাহলে সহজ কথা, তোমাদের এগুলো পড়ে ফেলতে হবে। আই রিপিট, নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে প্রোফেজে, নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে প্রোফেজ, ঘটে প্রোমেটাফেজ, বিলুপ্ত থাকে বা সম্পূর্ণ বিলুপ্ত থাকে এটা হচ্ছে মেটাফেজ, ওকে। সো তোমাদের কাজ হবে এটা দরকার হলে তোমরা খাতায় লিখে, মানে এখান থেকে দেখে লিখে পড়ে ফেলবা, ওকে, যাতে ভুল না হয়। নেক্সট, এখন আসো ভাইয়া আমাদের, এরপর হচ্ছে কি মেটাফেজ, ওকে। সো মেটাফেজে যেটা বললাম যে একটু আগে, যেটা এখন আমরা বলে আসলাম যে নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে কোথায়? কোথায় সম্পূর্ণ বিলুপ্ত থাকে? আমাদের যে মেটাফেজ আছে, মেটাফেজ। এখন মেটাফেজে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যেগুলো মোটা দাগে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে মেটাফেজে মেটাকাইনেসিস ঘটে ভাইয়া। মেটাকাইনেসিস কি ভাইয়া? মেটাকাইনেসিস হচ্ছে যে কোষ বিভাজনের সময় যে আমাদের যে ক্রোমোজোমগুলা যে বিষুবীয় অঞ্চল বরাবর যে বিন্যস্ত হয়, অর্থাৎ মাঝখান বরাবর যে বিন্যস্ত হওয়ার যে প্রক্রিয়া এই যে যে প্রক্রিয়া এটাকে কিন্তু বা বিন্যস্ত হওয়াকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। অর্থাৎ বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোমগুলো যে বিন্যস্ত হইতেছে, এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি কি? এটা তো প্রোমেটাফেজ। এই প্রোমেটাফেজ থেকে যখন একেবারে বিষুবীয় অঞ্চলে যখন এসে পড়লো, তখন আমরা বলতেছি কি? এটাকে বলা হয় মেটাফেজ, ওকে। সো মেটাফেজে কি হয়? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে পড়ে, এটাকে বলা হয় কি? মেটাকাইনেসিস, সরি। বিষুবীয় অঞ্চলে আসার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস, আর ভুল করা যাবে না, ওকে। সো এবং এখন বিষুবীয় অঞ্চলে আসার পর কনডেনসেশন ঘটে, ওকে। এটা কিন্তু মেটাকাইনেসিস। অনেক সময় হয় কি আমরা খাটো ও মোটা হওয়াকে মেটাকাইনেসিসের সাথে গুলিয়ে ফেলি। মেটাকাইনেসিস যে মেটা মেটা দিয়ে মোটা হয়ে যায়, এই জন্য আমরা মানে দাগিয়ে ফেলি, এটা কিন্তু হবে না। মেটাকাইনেসিস হচ্ছে একটা প্রক্রিয়া, কাইনেসিস মানে একটা হওয়ার প্রক্রিয়া। আর যে সর্বোচ্চ খাটো ও মোটা হওয়ার যে প্রক্রিয়া, মানে মোটা হওয়াকে, এটাকে আমাদের বলে কনডেনসেশন। এটাকে আমাদের কি বলে? কনডেনসেশন, ওকে, এটাকে বলে কনডেনসেশন। এবং এই অতিমাত্রায় পেঁচানো এই যে কনডেনসেশন, এটাকে বলা হয় সুপার কয়েলিং। অর্থাৎ অতিমাত্রায় কয়েলের মতো যখন পেঁচে যায়, অর্থাৎ কয়েলিং হয়, তখন আমরা তাকে বলি সুপার কয়েলিং। সো কয়েকটা কথা, মেটাকাইনেসিস কোথায় ঘটে? মেটাফিজে। মেটাকাইনেসিস কি? বিষুবীয় অঞ্চলে আসার প্রক্রিয়া। কনডেনসেশন কি হয়? যখন সর্বোচ্চ খাটো ও মোটা হয়। যখন অতিরিক্ত পেঁচিয়ে যায় তখন আমরা তাকে বলি সুপার কয়েলিং, ওকে। সো লাস্ট যেটা এখান থেকে মনে রাখতে হবে, এটা হচ্ছে, এটাও আসে খুব পরীক্ষায়, যে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার, অর্থাৎ যে আমাদের যে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার কোথায় তৈরি হয়? দুটি অপত্য সেন্ট্রোমিয়ার, এটা কিন্তু অনেকে ভাবে যে অ্যানাফেজে হয়তো বা, অ্যানাফেজে হয়তো বা, মানে অ্যানাফেজ যেহেতু গতীয় পর্যায়, অর্থাৎ দুই দিকে মানে ছেড়ে চলে যায় একে অপরকে, হয়তো বা এটা অ্যানাফেজ পর্যায়ে, কিন্তু না। সেন্ট্রোমিয়ারের বিভাজন এটা মেটাফেজেই হয়ে যায়। সেন্ট্রোমিয়ারের বিভাজন এটা মেটাফেজেই হয়ে যায়, ওকে। সো তোমরা মনে রাখবা সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হয়? মেটাফেজে। সো তারপর আহ, এটা আমার বইটা একটু দাগানো, সরি, এই জন্য, যে তোমরা একটু বুঝে নিও, বই থেকে দরকার হলে দেখে নিও, ওকে। সো তারপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে কি বললাম এখনই? এটা হচ্ছে একটা কি? গতীয় পর্যায়। অ্যানাফেজ কি? একটা হচ্ছে গতীয় পর্যায়। এখন এই যে গতীয় পর্যায়, ওয়েট, এই যে গতীয় পর্যায়, এই গতীয় পর্যায় থেকে একটাই মনে রাখবো যে আমরা মানে ক্রোমোজোমগুলো কি করে বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে চলাচল করতে থাকে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে চলাচল করতে থাকে, ওকে। ওয়েট, ওয়েট, আচ্ছা, দেখো, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে চলাচল করতে থাকে। এই সময় ক্রোমোজোমগুলোর আকৃতি দেখতে কি রকম হয়? VLJI, ওকে, বলা আছে, ওকে। VLJI, এগুলোর নামগুলো একটু মনে রাখবো: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, একটোসেন্ট্রিক এবং
টেলোসেন্ট্রিক। ওকে, সো কোনটা কি অনেক সময় পরীক্ষায় আসে, সো তোমরা এভাবে দেখে মনে রাখতে গেলে কষ্ট হবে, তোমরা কি করবা একসাথে মনে রাখবা কিভাবে, VLJI মনে থাকলো। দেন আমরা বলবো একসাথে মনে রাখবো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্ট্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। কি বলবো? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্ট্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। যদি বলে যে যেটা আছে যে এটা কিভাবে হয়, ওকে, সো জে এর ক্ষেত্রে আমাদের কি হয়, জে এর ক্ষেত্রে সাধারণত আমাদের যে অ্যাক্রোসেন্ট্রিক যেটা আছে, অ্যাক্রোসেন্ট্রিক আমাদের কোথায় হবে, জে এর ক্ষেত্রে। যদি আমাদের বলে যে এল কোথায় হবে, এল হবে আমাদের সাবমেটাসেন্ট্রিকে, এল হবে আমাদের কোথায়, সাবমেটাসেন্ট্রিকে। ওকে, এল হবে আমাদের কোথায়, সাবমেটাসেন্ট্রিকে। ওকে, সো দেন যদি বলে আই, আই হবে টেলোসেন্ট্রিক। আর যদি বলে ভি, এটা হবে মেটাসেন্ট্রিক। ওকে, সো এই যে অ্যানাফেজ পর্যায়, এটা আমাদের কখন শেষ হয়, এই অ্যানাফেজ পর্যায়, এই অ্যানাফেজ পর্যায়ে আমাদের শেষ হয় হচ্ছে যখন কিনা যে মেরুর কাছাকাছি চলে যায় দুটি ক্রোমোজোম, তখন আমাদের যে এই অ্যানাফেজ পর্যায়ে আছে এইটা আমাদের শেষ হবে। ওকে, তখন আমাদের এই দুইটা অ্যানাফেজ পর্যায়ে শেষ হবে। ওকে, সো অ্যানাফেজ বা গতি পর্যায়ের সমাপ্তি কখন ঘটে, যখন আমাদের মেরুর দিকে দুইটা গিয়ে চলে যায়। ওকে, সো হোপফুলি যে অ্যানাফেজ পর্যন্ত যা আছে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন হচ্ছে টেলোফেজ। ভাই টেলোফেজ অত্যন্ত সহজ। আমাদের যে ইয়াতে প্রথম অর্থাৎ প্রোফেজে যা কিছু ঘটছে তাই এখন আবার মানে রিভার্স হবে, তাই এখন আবার কি হবে, রিভার্স হবে। ওকে, প্রোফেজে যা কিছু ঘটছে তাই আবার এখন আমাদের রিভার্স হবে। ওকে, সো ইয়া থেকে দাঁড়াও, ওই, সো আমরা বলতেছি যে টেলোফেজে কি হয়, টেলোফেজে যে কোষ বিভাজনের মানে ক্রোমোজোমগুলো দুই মেরুতে এসে অবস্থান করে, অবস্থানে ক্রোমোজোমগুলো আবার জলবিয়োজন করতে থাকে। ওকে, সো এতটুকু পড়লে হয়ে যাবে। সো দেন কি বললাম, যে আমরা বললাম যে এটা প্রোফেজেরই বিপরীত, অর্থাৎ নিউক্লিয়ার এনভেলাপ যেটা আছে এবং নিউক্লিওলাস। নিউক্লিওলাস মূলত কোথা থেকে আসে, আমাদের ক্রোমোজোম যখন পড়ছে তখন পড়ছে যে সেট ক্রোমোজোম যেখান থেকে আসে, আমাদের যে সেট ক্রোমোজোম, সেট ক্রোমোজোমের মূলত গৌণ কুঞ্চনের ফলেই মূলত আমাদের নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। ওকে, সো এতটুকু হোপফুলি বুঝতে পারছো। এখন এখানে কিছু ইয়া দেওয়া আছে, এগুলো একটু এক নাগাদে মনে রাখবা। এটা হচ্ছে কি ইন্টারফেস, ইন্টারফেস আই, আইতে ইন্টারফেস, অর্থাৎ ইন্টারফেস কি দুটি পর্যায়ের মধ্যবর্তী ঘটনা, বা মানে দুটো ঘটনার মাঝখানে যে অবকাশ সময়কাল, যে অবকাশ সময়কাল বা যে প্রস্তুতি পর্যায়ে, এটাকে আমরা বলতেছি ইন্টারফেস। প্রোফেজ মানে পিতে প্রোফেজ বা প্রিপেয়ার, প্রিপেয়ার মানে কি বিভাজনের জন্য প্রস্তুত হওয়া। মেটাফেজ এমতে মিডল, তার মানে কি ক্রোমোজোমগুলো মিডলে অবস্থান করবে অর্থাৎ মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। অ্যানাফেজ এতে অ্যানাফেজ, তার মানে ক্রোমাটিডগুলো পৃথক হয়ে সরে যাওয়া, অর্থাৎ যে গতীয় পর্যায়ে যেটা বললাম সরে যাওয়া বা গতীয় পর্যায়, এটা হচ্ছে অ্যানাফেজ মানে অ্যাপার্ট। টেলোফেজ টিতে টেলোফেজ, টেলোফেজ মানে দুই, মানে অর্থাৎ দুটি কোষ, মানে দুটি কোষ তৈরি হবে, বা দুটি যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে দুটি নিউক্লিয়াস তৈরি হবে, এই তো। ওকে, এখন আরেকটা জিনিস মনে রাখবা যে আমাদের টেলোফেজ পর্যায়ের একেবারে শেষের দিকে সাইটোকাইনেসিস হয়, এটা কিন্তু আরিওতে অলরেডি আসছে। ওকে, সো এটা আসছে বলে এখানে দাগানো ব্যাপারটা এরকম না, এখানে ইম্পর্টেন্ট এজন্য দাগানো, আর এজন্যই আরিওতে আসছে। আর এজন্যই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে গেলে তোমরা বেশ ভালো রকমের কমেন্ট পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে। ওকে, সো কি বলতেছি, টেলোফেজ কি, টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়। সো এটা একটু মনে রাখবো যে সাইটোকাইনেসিস কিন্তু মানে একেবারে যে সাইটোকাইনেসিস ব্যাপারটা এরকম না, টেলোফেজ পর্যায়ের শেষের দিকে এসে সাইটোকাইনেসিস আরম্ভ হবে। ওকে, তারপর বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে দুভাগে বিভক্ত হয় হচ্ছে সাইটোকাইনেসিস, আমরা জানি সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। এখন এখান থেকে যা পড়তে হবে জাস্ট সেগুলো শুধু বলবো। এখন হচ্ছে উদ্ভিদে ফ্রাগমোপ্লাস্ট এবং কিছু পরিমাণ ভেসিকল মিলে কি করে, কোষ প্লেট তৈরি করে। সো ফ্রাগমোপ্লাস্ট এসে উদ্ভিদে কি করে, ভেসিকল তৈরি করে, এবং এরা মিলিত হয়ে পরবর্তীতে প্লাজমা লেমা যেটা আছে, মানে আম, এরা মিলিত হয়ে যে মানে এই যে কোষ প্লেটটা, এটাকে বলা হয় কি প্লাজমা লেমা, মানে একটা পর্দা আর কি। ওকে, লেমা মানে কি পর্দা। ওকে, সো এবং কোষ প্লেটে কিছু পরিমাণ আমরা জানি সেলুলোজ হেমিসেলুলোজ এগুলো তৈরি হয়, তার মানে কিছু পরিমাণ হেমিসেলুলোজও এবং অন্যান্য দ্রব্য এখানে থাকে। এখন প্রাণী কোষের ক্ষেত্রে ভাইয়া কি কি থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে এই যে প্রাণী কোষে তো আর ভাইয়া মানে হেমিসেলুলোজ ফ্রাগমোজোম এগুলো আসবে না, প্রাণী কোষে আসবে অ্যাক্টিন ও মায়োসিন, অর্থাৎ দুটি প্রোটিন আসে, এটা হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, সো প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্লেটে কি আসে, অ্যাক্টিন ও মায়োসিস। আচ্ছা, মজার ব্যাপার হলো ভাইয়া আমাদের যে কোষ প্লেট গঠন হয় সেটাতে মূলত গলজি বডি এবং যে মাইক্রোটিউবুলস দুইটাই সহায়তা করে। কিন্তু এবার লাস্ট যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু একটা প্রশ্ন আসছে, যেটাতে একই সাথে আমাদের বলতেছে যে কোষ প্লেট গঠন করে কি, অপশনে গলগি বডি এবং যে মাইক্রোটিউবুলস দুইটাই আছে। মজার ব্যাপার হলো এটার অধিকতর গ্রহণযোগ্য অ্যান্সার হলো গোলগি হওয়ার কথা। ওকে, গোলগি হওয়ার কথা, বাট এইটা যেখান থেকে কপি করছে বা যেখান থেকে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আমাদের যে আজিবুর স্যারের বই, সেখান থেকে, সেখানে দেওয়া আছে এটার অ্যান্সার মাইক্রোটিউবুলস। ওকে, সো তোমাকে আসলে মানে তখন মানে অনেকেই এটা ভুল করছে, হোয়াট এভার। সো আমি জাস্ট বলে দিলাম। ওকে, সো অনেক সময় হয় কি তোমরা পড়ে যাও, অনেক বিভিন্ন কারণে পরীক্ষায় করেন। সো মানে আশা হারানো যাবে না, তোমার হাতে যেটুকু আছে তার সবটুকু দিয়ে পড়ে যেতে হবে। ওকে, সো দেখো ভাইয়া, প্রোটিন হচ্ছে কি অ্যাক্টিন ও মায়োসিন,
তো কোষঝিল্লির এই খাত সৃষ্টিতে সহায়তা করে। তারপর এখন কিছু কিছু সময় আমাদের এই যে সাইটোকাইনেসিসের বিভাজন, এটা সবসময় হয় না, শুধুমাত্র ক্যারিওকাইনেসিসের বিভাজন মানে চলতে থাকে। যদি শুধুমাত্র ক্যারিওকাইনেসিসের বিভাজন চলতে থাকে, তখন আমাদের বহু নিউক্লিয়াস তৈরি হবে, মানে অনেকগুলো, মানে নিউক্লিয়াস অনেকগুলো তৈরি হয়ে যাবে। আর একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন, একে বলা হবে কি, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এখন এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন কাদের কাদের হয় মনে রাখবো, আমাদের যে ডাবের পানি আছে, আমাদের এই ডাবের পানিতে মূলত মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কিছু ধরনের যে মানে নিম্ন শ্রেণীর যে কোষগুলো আছে, মানে শৈবাল, ছত্রাক, শৈবাল ছত্রাক হয়ে থাকে, এবং প্রাণী কোষে ক্যারিওকাইনেসিস ঘটে, কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। ওকে, সো কোনো কোনো শৈবাল ছত্রাক ও ও প্রাণী কোষেও কি ঘটে, ক্যারিওকাইনেসিস ঘটে। শৈবাল ছত্রাকে কি ঘটতে পারে, আমাদের শুধুমাত্র ক্যারিওকাইনেসিস ঘটতে পারে। ওকে, সেটা তো ইম্পর্টেন্ট না। তো এখানে যে ইয়াটা আমরা মনে রাখবো মোটা দাগে, প্রথম কথা হচ্ছে ভাইয়া, ক্যারিওকাইনেসিস যদি শুধুমাত্র ক্যারিওকাইনেসিসের বিভাজনকে কি বলা হয়, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। শুধুমাত্র ক্যারিওকাইনেসিসের বিভাজন কি বলা হয়, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এখন এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন যদি উদ্ভিদ কোষে হয়, তাকে বলা হয় সিনোসাইটিক। উদ্ভিদ কোষে একে বলা হয় সিনোসাইটিক, এবং প্রাণী কোষে এই বিভাজনকে বলা হয় প্লাজমোডিয়াম। প্রাণী কোষে এই বিভাজনকে বলা হয় প্লাজমোডিয়াম। এখন উদ্ভিদ কোষে সিনোসাইটিকের উদাহরণ কি, ডাবের পানি। উদ্ভিদ কোষে সিনোসাইটিকের উদাহরণ কি, এই ডাবের পানি। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কি, ডাবের পানি। সো এই জিনিসগুলো জাস্ট মোটা দাগে মনে রাখবো। মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কি, ডাবের পানি। প্রাণী কোষে যদি হয় তাকে আমরা বলি প্লাজমোডিয়াম। উদ্ভিদ কোষে যদি হয় তাকে আমরা বলি সিনোসাইটিক। ওকে, সো নেক্সট। এখন ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য আছে, এগুলো এভাবেই মনে রাখা যায়, এগুলা পড়লে আরো তোমাদের প্যাচ লাগবে। সো আমি বলবো তোমরা একটু দেখে রাখতে পারো, বাট আমরা অলরেডি কিন্তু এগুলো যা যা আছে এগুলোর বেসিকগুলো কিন্তু পড়ে আসছে। ওকে, সো এখন মাইটোসিসের গুরুত্ব থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, সো এগুলো তোমরা জানার কথা, বা মানে এভাবেই ভিজুয়ালাইজ করলে হয়ে যাওয়ার কথা, যে আমাদের নিশ্চয়ই এগুলা দেহের যে দৈহিক গঠন বৃদ্ধি করবে, আমাদের যে বংশবৃদ্ধি, অর্থাৎ কিছু কিছু সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক জীব আছে যাদের মাইটোসিস প্রক্রিয়ায় শুধুমাত্র বংশবৃদ্ধি হয়। সো এটা একটু ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট, ওটা একটু মনে রাখবো। আমাদের যে ক্ল্যামাইডোমোনাস আছে, এটা একটা সুকেন্দ্রিক প্রাণী হলেও এটার যে মানে বিভাজন হয়, এই বিভাজনটা হয় কিভাবে, আমাদের মানে কি বলে, এটা যেহেতু এককোষী জীব, ক্ল্যামাইডোমাস যেহেতু এককোষী শৈবাল, সেহেতু কি হবে সেখানে, মানে কি বলে, যে এটার যে বিভাজন, এটাকে মানে মাইটোসিস প্রক্রিয়াই হবে। ওকে, সো জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষ, কোষের সংখ্যা বৃদ্ধি। ওকে, সেটা আমরা জানি, মানে জনন কোষের সৃষ্টি হবে, এবং যে সংখ্যা বৃদ্ধি আছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, সেটা হবে কি, আমাদের মাইটোসিস প্রক্রিয়ায়। তারপর আমরা নিশ্চয়ই তার আকার আয়তন রক্ষা, তারপর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, এগুলা, তারপর ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। ওকে, সো এটাও কিন্তু মাইটোসিসের একটা ফল। সো এই অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সেটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে যদি সাধারণত এখান থেকে বেশি কোশ্চেন এসে থাকে। ওকে, এটা একটু ভালো করে পড়বো আমরা। এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা আসলে কি ভাইয়া, মনে রাখবা, আমাদের যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটার ফলাফল হচ্ছে টিউমার। সো টিউমার ও ক্যান্সার, এগুলা কি অনিয়ন্ত্রিত মাইটোসিসের উদাহরণ। এগুলা কেন হয়, আমাদের যখন কোষের যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলা যখন মানে কাজ করা বন্ধ করে দেয়। আমরা জানি আমাদের দেহে যে সাইক্লিন সিডিকে আছে, এই সাইক্লিন সিডিকে কি করে, আমাদের কোষচক্রটাকে নিয়ন্ত্রণ করে। যখন এই সাইক্লিন সিডিকের মানে নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায় বা নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তখন মূলত ক্যান্সার কোষ সৃষ্টি হয়ে যায়। ক্যান্সার কোষ মূলত অতিমাত্রায় যখন বিভাজন হতে থাকে তখন হয়। এখন মনে রাখবে আরেকটা জিনিস, যে ক্যান্সার অর্থ হলো ক্র্যাব, মানে কাঁকড়া, এবং কাঁকড়া যেমন আশেপাশের কোষে ছড়িয়ে মানে আশেপাশে ছড়িয়ে যায় সাঁড়াশির মতো, মানে আশেপাশে ছড়িয়ে গেলে কাঁকড়ার যে সাঁড়াশি পায়ের মতো দেখায়, এটা থেকে মূলত এখানে ক্যান্সার শব্দটা এসেছে। ওকে, সো এটা তো ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে নেন, দেখে রাখলাম। তারপর সে এখানে এটা ইম্পর্টেন্ট যে P53 নামক একটা প্রোটিন আছে। এই প্রোটিনটার কাজ কি ভাইয়া, আমাদের যে কোষকে কোষ বিভাজন হতে বিরত রাখা। ওকে, সো এটার কাজ কি, কোষকে কোষ বিভাজন হতে বিরত বিরত রাখা। কোনো কারণে এটা যদি ডিফেক্টিভ হয়ে যায়, কোনো কারণে এটা যদি ডিফেক্টিভ হয়ে যায়, তখন এই P53 এর অভাবে আমাদের যে কোষচক্র আছে, এইটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওকে, সো আমি কি বললাম, যে P53 এটার কাজ কি, এটা একটা প্রোটিন, এটার কাজ হচ্ছে কোষকে বিভাজন হতে বিরত রাখা, মানে কোষকে বিভাজন করতে না দেয়া। কোনো কারণে এই P53 এটা যদি বিকল হয়ে যায় বা ডিফেক্টিভ হয়ে যায়, তাহলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এবং এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়, বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যেটা আছে সেটা সৃষ্টি হয়। ওকে, সো তারপরে আমরা যেটা বলবো, যে আমাদের যে কোষচক্র নিয়ন্ত্রণকারী দু ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে প্রোটিন কাইনেস, আর একটা সাইক্লিন। এটা একটু মনে রাখলা আর কি, প্রোটিন কাইনেস এবং সাইক্লিন। এখন এখানে কিছু ইম্পর্টেন্ট ইয়া আছে, যে কি বলে, যে শব্দ আছে। ওকে, অনকোজেনেসিস, মেটাস্টেসিস, অনকোজিন, কার্সিনোজেনিক, এগুলো একটু আমরা পড়ে ফেলবো। ওকে, সো টিউমার সৃষ্টি হওয়াকে কি বলা হয়, অনকোজেনেসিস। ভাইয়া দেখো ভাইয়া, জেনেসিস মানে হচ্ছে প্রক্রিয়া, জেনেসিস মানে কি, কোনো কিছু তৈরি হওয়ার প্রক্রিয়া। অনকো মানে কি, ক্যান্সার, তার মানে
ক্যান্সার তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনকোজেনেসিস। ওকে, সো এরপর দেখো কোষচক্র বিনষ্টকারী জিন হলো অনকোজিন, মানে বিনষ্টকারী জিন মানে কি, ক্যান্সার জিন বা মানে ক্যান্সার টাইপ জিন। ওকে, সো এই যে অনকোজিন, সো জিন মানে তো জিন, আর অনকো মানে কি ক্যান্সার, তার মানে ক্যান্সার কোষ সৃষ্টিকারী যে জিন বা কোষচক্র বিনষ্টকারী যে জিন, এটাকে আমরা বলতেছি অনকোজিন। তারপর যে সকল রাসায়নিক পদার্থ ক্যান্সার তৈরি করতে উৎসাহিত করে বা ক্যান্সার তৈরি করতে বলে, তাকে বলা হয় মিউটাজেন্স। ওকে, সো মিউটাজেন্স হলো কি ক্যান্সার সৃষ্টি করতে, তো জেন মানে মিউটেজেন জাতীয় পদার্থ, অর্থাৎ মিউটাজেন জাতীয় পদার্থগুলো কি করে ক্যান্সার তৈরি করতে উৎসাহিত করে, বা এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ এক প্রকার। মিউটাজেন নামটা শুনলে কেন জানি রাসায়নিক রাসায়নিক মনে হয়। ওকে, সো এই যে মিউটাজেনিক পদার্থগুলা, এই রাসায়নিক পদার্থগুলা যেহেতু ক্যান্সার তৈরি করে, এজন্য এদেরকে বলা হয় কার্সিনোজেনিক। ওকে, তো তাহলে কি বলবো, মিউটাজেনিক পদার্থই হলো কি আমাদের কার্সিনোজেনিক। তারপর আসো, দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া এটাকে বলা হয় মেটাস্টেসিস। ওকে, সো মেটাস্টেসিস, ওকে, এটা কিন্তু মেটাকাইনেসিস না, মনে রাখবা। এখানে যে মেটাস্টেসিস, স্টেসিস মানে ছড়িয়ে পড়া, অর্থাৎ কি কোনো কিছু ছড়িয়ে পড়া এটাকে বলা হয়, টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। আর মেটাকাইনেসিস কি ছিল, মেটাকাইনেসিস ছিল ক্রোমোজোমগুলোকে বিষুবীয় অঞ্চলে যে বিন্যস্ত হওয়া, এটা ছিল মেটাকাইনেসিস। আর টিউমার ছড়িয়ে পড়াকে এটাকে বলা হয় মেটাস্টেসিস। সো ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। এখন এই যে উপরে যে শব্দগুলো বললাম, তার থেকেও দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস কি, আর একটা হচ্ছে নেক্রোসিস কি। সো আমরা মনে রাখবো যে কোষের মাঝে মাঝে কি ঘটে, মৃত্যু ঘটে। সো সাধারণত এই যে কোষের মৃত্যু, এটা মূলত দুটি উপায়ে ঘটতে পারে, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর আরেকটা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস কি ভাইয়া, যখন কোনো কোষ পুষ্টির অভাবে অথবা বিষক্রিয়া দ্রব্যের কারণে মৃত্যুবরণ করে, তখন আমরা তাকে বলতেছি নেক্রোসিস। আবার যখন কোনো একটা কোষ জেনেটিক্যালি মৃত্যুবরণ করে, তখন আমরা তাকে বলতেছি অ্যাপোপ্টোসিস। এখন কিভাবে মনে রাখবো কোনটা কি, এখন দেখো ভাইয়া, নেক্রোসিস, নেক্রো শব্দটা একটু খারাপ না, বা নিক্টোজেন, নিক্টোজেন বা বিষাক্ত দ্রব্য টাইপের কিছু না। ওকে, সো বিষাক্ত দ্রব্যের কারণে অথবা পুষ্টি না পেলে, খাবার না পেলে যেটা হয়, এটা হচ্ছে নেক্রোসিস। এগুলো মুখস্থ করে ফেলা উচিত। ওকে, সো এটা অনেক আসে। সো তারপর অ্যাপোপ্টোসিসটা তুলনামূলক বেশি আসে। তাহলে জেনেটিক্যালি কোষের নিয়ন্ত্রিত মৃত্যু কি, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। সো জেনেটিক্যালি কোষের নিয়ন্ত্রিত মৃত্যু কি, অ্যাপোপ্টোসিস। ওকে, কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হচ্ছে অ্যাপোপ্টোসিস। ওকে, ওকে, সো এখন কথা হচ্ছে এই যে জেনেটিক্যালি মৃত্যুর কিছু উদাহরণ আছে। ওকে, সো আমাদের এই উদাহরণগুলো কি কি মনে রাখবা, আমাদের যে মানব ভ্রূণ আছে, এই ভ্রূণের যে পাতলা টিস্যু দিয়ে আমাদের মূলত যে হাতের যে আঙুল আছে, এগুলা সাধারণত লাগানো থাকে। ওকে, সো পরে মাঝের টিস্যুগুলো ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়ে যায়। ওকে, এগুলো যদি বিলুপ্ত না হয়, এগুলা বেশি দিন থাকলে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমাদের ক্যান্সার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। ওকে, ক্যান্সার হতে পারে। ওকে, সো এখন কথা হলো, তুমি কখনো এমন মানুষ দেখছো কিনা যাদের কিনা এই হাতের টিস্যুগুলো আর মায়ের গর্ভে হয় নাই, আর নষ্ট হয় নাই, মানে এগুলো রয়ে গেছে, অর্থাৎ আঙুলগুলো লাগানো অবস্থায়। আমি কিন্তু এমন একজনকে দেখছি। ওকে, সো মানে মনে রাখবা, জাস্ট মনে রাখার জন্য বললাম, যে মাঝে মাঝে কি হয়, আমাদের যে ভ্রূণাবস্থায় কি থাকে, আমাদের হাতের আঙুলগুলো 5টি আঙুল লাগানো থাকে, এবং পরবর্তীতে এই 5টি আঙুল কি হয়ে যায়, পৃথক হয়ে যায়, অর্থাৎ টিস্যুগুলো মরে গিয়ে 5টি আঙুল সৃষ্টি হয়। ওকে, সো এরপর কথা হচ্ছে এই যে অ্যাপোপ্টোসিস, এটার একটা মানে খুবই রিয়াল উদাহরণ হলো আমাদের যে অন্ত্রের অ্যাপিথেলিয়াম লাইনিং এর যে কোষগুলো আছে, আমাদের যে অন্ত্রের অ্যাপিথেলিয়াম লাইনিং এর কোষ যেগুলো আছে, সেগুলা এবং আমাদের যে রক্তকোষ, মানে অর্থাৎ আমরা জানি আমাদের রক্তকোষ কিন্তু প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হচ্ছে। ওকে, সো নতুনভাবে তৈরি হচ্ছে, বিভাজিত হচ্ছে না কিন্তু, উই নো দ্যাট। সো আমাদের অ্যাপিথেলিয়াম লাইনিং এর কোষগুলো প্রতিনিয়ত মানে পরিবর্তিত হচ্ছে। ওকে, সো রিকেপ হচ্ছে, রিসাইকেল হচ্ছে আমাদের, কারণ প্রতিনিয়ত মানে অনেক ধরনের যে বিষাক্ত যে পদার্থগুলো আছে, এগুলা কিন্তু আমাদের যে অন্ত্রে অন্ত্রে এগুলা মানে ইয়া করে, মানে আঘাত করে। ওকে, সো এই জন্য এগুলা পরিবর্তন হওয়া গুরুত্বপূর্ণ। সো এখান থেকে কি করতে হবে, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা বলতেছি অ্যাপোপ্টোসিস। এটার একটা উদাহরণ হলো মানুষের ভ্রূণাবস্থায় আমাদের যে হাতগুলো থাকে, আঙুলগুলো লাগানো অবস্থায় থাকে, পরবর্তীতে কোষগুলো মারা গিয়ে, অর্থাৎ অ্যাপোপ্টোসিসের মাধ্যমে আঙুলগুলো আলাদা হয়ে যায়। তারপর আরেকটা বললাম, আমাদের যে অন্ত্রের অ্যাপিথেলিয়াম লাইনিং এর কোষ এবং যে রক্তকোষ, এগুলো পরিবর্তিত মানে প্রতিনিয়ত এগুলা কি হয়, চেঞ্জ হয়, অর্থাৎ মারা যায় এবং নতুনভাবে তৈরি হয়। এই জিনিসটাও কিন্তু সাধারণত কি ঘটে, যেহেতু মারা যায়, তার মানে কিসের মাধ্যমে ঘটবে, অ্যাপোপ্টোসিস ঘটবে, অর্থাৎ জিনগতভাবে যে জিনিসটা ঘটে, জিনগতভাবে যে কোষগুলা মারা যায়, জিনগতভাবে যদি কোনো কিছু ঘটে, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর বিষাক্ত পদার্থ বা খাবারের অভাবে যদি হয়, তাহলে সেটা হচ্ছে নেক্রোসিস। এখন ভাই এখানে দেখে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। ওকে, সো মাইটোটিক ইন্ডেক্স কি, মনে রাখবা যে কোনো একটা কোষের মাইটোসিসৃত কোষ সংখ্যা, মানে কোনো একটা টিস্যুর মধ্যে আর কি, মানে কোষ তো থাকে টিস্যুর মধ্যে, তাই না? সো মাইটোসিসৃত কোষ সংখ্যা এবং মোট কোষ সংখ্যার যে অনুপাত, তাকে আমরা বলতেছি মাইটোসিস ইন্ডেক্স। ভাইয়া বুঝি নাই। সো ভাইয়া দেখো ভাইয়া, আমরা মূলত কোন একটা টিস্যুতে দেখি মোট কতটা কোষ আছে। ওকে, সো আমরা যদি দেখি সেখানে মোট 1000টা কোষ আছে।
ওকে, বা ধরো 100টাই কোষ আছে। সো 100টা কোষের মধ্যে আমরা দেখতে পাইলাম যে মাইটোসিস হইতেছে, অর্থাৎ কোষের বিভাজন হইতেছে, এমন কোষ আছে 5টা। ওকে, সো যদি ব্যাপারটা এরকম হয় যে শুধুমাত্র 5টা কোষ মাইটোসিসরত আর মোট কোষ সংখ্যা 100, তার মানে কি তার যে এমআই বা মাইটোটিক ইন্ডেক্স এটার মান অত্যন্ত কম, তার মানে তার টিউমার হওয়ার সম্ভাবনা কম। ওকে, তার মানে এই যে মাইটোটিক ইন্ডেক্স আছে, এটা চিকিৎসকের অনেক বেশি প্রয়োজন পড়ে, এবং এটা দেখে আমরা অনুমান করতে পারি যে মাইটোসিস যে মানে টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, অর্থাৎ মানে কোনো কোষে কত তাড়াতাড়ি মাইটোসিস হচ্ছে তার উপর নির্ভর করে কত তাড়াতাড়ি টিউমার বৃদ্ধি পাবে। অর্থাৎ মাইটোটিক ইন্ডেক্সের মান যদি বৃদ্ধি পায়, অর্থাৎ দ্রুত বর্ধনশীল টিউমার যদি হয়, তখন মাইটোটিক ইন্ডেক্সের মান অনেক বেশি থাকে। ধরো এই 100টা কোষের মধ্যে, ধরো 100টা কোষের মধ্যে যে 70টা কোষেই ধরো মাইটোসিস বিভাজন হইতেছে। ওকে, সো যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে কিন্তু এটা আমরা মানে বলতে পারি যে এটা দ্রুত বর্ধনশীল টিউমার, বা এটা শরীরের জন্য মারাত্মক। ওকে, সো এটা আমরা কিন্তু চিকিৎসকরা কিন্তু মাইটোটিক ইন্ডেক্স দেখে নির্ধারণ করে। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো মাইটোটিক ইন্ডেক্সটা মূলত কি। ওকে, আচ্ছা, সো এখন কথা হইতেছে ভাইয়া যে দেখো অ্যামাইটোসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য আমরা জানি। অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ বা সরল প্রকৃতির কোষ বিভাজন। এগুলো আমরা অলরেডি বলে আসছি যে এগুলো হচ্ছে কি সরল প্রকৃতির কোষ বিভাজন, এটাতে কোনো কি নাই, দশা পর্যায় নাই, এটা সরাসরি বিভাজিত হয়। সো এগুলো আমরা অলরেডি জানি। ওকে, এগুলো 19 থেকে আমরা পড়ে আসতেছি, তোমরা দরকার হলে একবার রিডিং দিয়ে রাখতে পারো। ওকে, সো নেক্সট। ওকে, সো এবার হচ্ছে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, সো আমরা বলছিলাম যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যে জিনিসটা মেন ইম্পর্টেন্ট, নিউক্লিয়াসের বিভাজন হয় 2বার এবং ক্রোমোজোমের বিভাজন হয় 1বার। N2 C1, N2 C1, এগুলো দিয়ে আমরা মনে রাখবো। ওকে, সো মায়োসিস বিভাজনে কি হয়, নিউক্লিয়াস 2বার, ক্রোমোজোম 1বার বিভাজিত হয়, এবং এই প্রক্রিয়াকেই আমরা বলতেছি কি মায়োসিস কোষ বিভাজন। ওকে, সো এখান থেকে একটা জিনিস জাস্ট মনে রাখবো, এই যে মায়োসিস কোষ বিভাজন বা এটাকে যে আমরা হ্রাসমূলক কোষ বিভাজন বলি, এটা সর্বপ্রথম লক্ষ্য করেন হচ্ছে বুর্গার বা স্ট্রাসবার্জার। ওকে, বিজ্ঞানী স্ট্রাসবার্জার সর্বপ্রথম লক্ষ্য করেন যে আম, হ্রাসমূলক বিভাজনটাকে বিজ্ঞানী স্ট্রাসবার্গার মানে লক্ষ্য করেন। বাট এখানে একটা পার্থক্য আছে, একটা হচ্ছে লক্ষ্য করা আর একটা হচ্ছে নাম দেওয়া। ওকে, সো লক্ষ্য করেন স্ট্রাসবার্জার, কিন্তু এই যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া, এটার নাম দেন হচ্ছে ফার্মার ও মুর। ওকে, এটা মনে রাখবা, যদি বলে যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া নামকরণ করেন কে, ফার্মার ও মুর। স্ট্রাসবার্জার কি করেন, হ্রাসমূলক বিভাজন করে থাকেন, মানে হ্রাসমূলক বিভাজন এটা সর্বপ্রথম লক্ষ্য করেন। এই যে দেখো, সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস নামকরণ করেন হচ্ছে ফার্মার ও মুর। এই যে এর আগের পেজ থেকে এখানে আসছে যে ফার্মার ও মুর কি করেন, সর্বপ্রথম এটাকে কি করেন, নামকরণ করেন। এটাকে কি করেন, এই সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস নামকরণ করেন। ওকে, সো তারপর দেখো এখানে একটু দেখে রাখতে পারো জাস্ট, বোভেরি ও সর্বপ্রথম কি করেন, গোলকৃমির যে জননাঙ্গে আছে, এই গোলকৃমির জননাঙ্গে কি করেন, মায়োসিস কোষ বিভাজন, মানে যদি বলে আলাদাভাবে গোলকৃমির কথা বলে, গোলকৃমির কথা বললে বোভেরি আর কি, গোলকৃমির কথা বললে কি বোভেরি। ওকে, সো এটা জাস্ট মনে রাখলে, এটা তো ইম্পর্টেন্ট না। ওকে, তাও দেখে রাখলাম যে গোলকৃমির মায়োসিস কোষ বিভাজন কে, বোভেরি। ওকে, ওকে, সো এবার এই ইয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোথায় কোন মায়োসিস হয়, এটা কিন্তু মানে প্রায় প্রতি পরীক্ষায় এই এখান থেকে কোশ্চেন এসে থাকে। ওকে, সো আমরা জানি যে আমাদের যদি ডিপ্লয়েড জীবে কোনো ধরনের মানে এখানে আমরা কি মূলত পড়তেছি এটা যদি আমরা একটু বলি যে কোথায় কোন মায়োসিস ঘটে। ওকে, এবং তাদের নাম কি। ওকে, সো মনে রাখবো যে ডিপ্লয়েড যুগে জীবে যে মায়োসিস ঘটে তাকে আমরা বলি টার্মিনাল মায়োসিস। ডিপ্লয়েড যুগে যে মায়োসিস ঘটে তাকে আমরা বলি কি, টার্মিনাল মায়োসিস। ওকে, সো ডিপ্লয়েড যুগে যে মায়োসিস ঘটে তাদেরকে আমরা বলতেছি টার্মিনাল মায়োসিস। ওকে, আর যদি কোনো ধরনের সপুষ্পক উদ্ভিদে কি, সপুষ্পক উদ্ভিদে বা পুষ্পক উদ্ভিদে যে মায়োসিস ঘটে তাকে আমরা বলি স্পোরিক মায়োসিস। ওকে, পুষ্প মানে তো স্পোর না। ওকে, তো তাকে আমরা বলি স্পোরিক মায়োসিস। তাহলে কি বললাম, ডিপ্লয়েড জীবে ঘটলে তাকে বলে টার্মিনাল মায়োসিস, সপুষ্পক উদ্ভিদে ঘটলে তাকে আমরা বলি স্পোরিক মায়োসিস। তারপর হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কিছু কিছু নিম্ন শ্রেণীর জীব আছে যেগুলো হচ্ছে ছত্রাক ও শৈবাল, এগুলার জাইগোটে মায়োসিস ঘটে। কি ভাইয়া, জাইগোটে মায়োসিস ঘটে? এটা তো নতুন ব্যাপার, বুঝলাম না। ওকে, সো জাইগোটে মায়োসিস কেন ঘটবে ভাইয়া, নিম্ন শ্রেণীর আমরা জানি কি জাইগোট হচ্ছে কি ডিপ্লয়েড, জাইগোট হচ্ছে কি ডিপ্লয়েড। সো আমরা জানি কি এই জাইগোট হতে আমাদের যখন বিভাজন হয় তখন এন হ্যাপ্লয়েড জাতীয় এন তৈরি হয়। এখন নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলা, শৈবালগুলা, এগুলা কি সাধারণত মানে এদের যে দেহকোষ এটা কি হ্যাপ্লয়েড ধরনের, এদের যে দেহকোষ এটা কি হ্যাপ্লয়েড ধরনের। এখন এরা যদি জাইগোটেই মানে
এদের যে নিম্ন শ্রেণীর ইয়াতে জাইগোটে যদি মায়োসিস না ঘটে, তাহলে তো এরা সারা জীবন ডিপ্লয়েডই থেকে যাবে, তাহলে এদের যে বংশগতীয় যে পরম্পরা অর্থাৎ এদের জীবীয় যে বৈশিষ্ট্য সেটাই তো নষ্ট হয়ে যাবে। এটাকে তো অবশ্যই হ্যাপ্লয়েডে পরিণত হতে হবে। ওকে, সো সেজন্য নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেগুলার জাইগোটে মায়োসিস ঘটে। আমাদের কিন্তু জাইগোটে মায়োসিস ঘটে না। আমাদের মানে মায়োসিসের মাধ্যমে জাইগোট তৈরি হয়, জাইগোটে কিন্তু আর মায়োসিস ঘটে না। বাট নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে মায়োসিস ঘটে, কারণ কি? এদের দেহকোষ হ্যাপ্লয়েড, আর হ্যাপ্লয়েড হতে গেলে অবশ্যই, কারণ অর্ধেক হওয়ার মায়োসিস ছাড়া আর কোনো প্রক্রিয়া নাই। অর্ধেক যেখানেই দেখবা কোনো কিছু অর্ধেক হয়েছে সেখানেই মায়োসিস প্রক্রিয়া কাজে লাগছে। ওকে, সো এই যে এখানে বলা আছে যে নিম্ন শ্রেণীতে কি ঘটে, জাইগোটে মায়োসিস ঘটে। ওকে, সো এগুলা পড়লে মোটামুটি হয়ে যাবে। সো দেন, সো আর এই মায়োসিস যেহেতু জাইগোটে মায়োসিস ঘটে, এই মায়োসিসটাকে আমরা বলতেছি জাইগোটিক মায়োসিস, এই মায়োসিসটাকে আমরা কি বলি, জাইগোটিক মায়োসিস। ওকে, তাহলে একটু রিভিশন দিয়ে নাও যে এখানে দেখো একটু বোল্ড লাইনে বলা আছে যে, আমি যদি একটু দেখাই, দেখো যে ডিপ্লয়েড জীবে গ্যামিট জন গ্যামিট সৃষ্টিকালে জনন মাতৃকোষে, এবং হ্যাপ্লয়েড জীবে কোথায় মায়োসিস ঘটে, জাইগোটে মায়োসিস ঘটে। হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হয় বলে এখানে জাইগোট কথাটা লেখা নাই, মনে রাখবা হ্যাপ্লয়েড জীবের জাইগোট এই যে আছে, জাইগোটে জাইগোটে মায়োসিস হয় বলেই জীবের যে ক্রোমোজোম সংখ্যা এগুলা কি থাকে, মানে ঠিক থাকে। ওকে, মায়োসিস প্রক্রিয়া কিন্তু আমাদের যে ক্রোমোজোম সংখ্যা যে আহ, ঠিক রাখতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, সো এখানে উপরে আরো ভালোভাবে বলা আছে যে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীব যেমন শৈবাল, ছত্রাক এগুলাতে কি ঘটে, আমাদের নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে কি ঘটে, নিষেকের পর জাইগোটে কি ঘটে, মায়োসিস ঘটে। ওকে, সো আমি আর মানে এগুলা কি করলাম না, বাট তোমার কাজ হবে এইটা বই থেকে খুব ভাইয়া ভালো ভালো করে মানে পড়ে ফেলা, কারণ মানে এটা এতবার বলতেছি তার মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এটাই তোমাকে বুঝে নিতে হবে। ওকে, সো কি বললাম আমি আরেকবার বলতেছি যে ডিপ্লয়েড জীবে ঘটে টার্মিনাল মিওসিস, সপুষ্পক উদ্ভিদে স্পোরিক মায়োসিস, এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদে অর্থাৎ শৈবাল ছত্রাকে জাইগোটিক মিওসিস। ওকে, সো নেক্সট, সো এই পৃষ্ঠা থেকে বেশি কিছু পড়তে হবে না। নেক্সট। ওকে, সো এখন দেখো ভাইয়া, আমাদের এই লাইনটা জাস্ট পড়বো যে মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটি প্রধান উপায়। তাহলে কি বললাম, মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টিকারী একটা উপায়। এখন এই যে মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক বা রিডাকশন, মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক বা রিডাকশন। এখন ডিএনএ এর দ্বিতন ঘটে কোথায়, প্রোফেজ ওয়ান এর পূর্বে। এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেনে আসে। ওকে, সো ডিএনএ এর দ্বিতন ঘটে কোথায়, অর্থাৎ মায়োসিসের যে প্রোফেজ ওয়ান আছে। ওকে, মায়োসিস তো দুইটা পর্যায়ে হয় তাই না, মায়োসিস ওয়ান, মায়োসিস টু। এখন মায়োসিস ওয়ান এর প্রোফেজ ওয়ানে কি ঘটে, ডিএনএ এর দ্বিতন ঘটে। ডিএনএ এর দ্বিতন কোথায় ঘটে, মায়োসিস ওয়ানে। ওকে, সো তারপর দেখো প্রোফেজ ওয়ানকে কয়েকটা ভাগ ভাগ করা যায়, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। উই অল নো দ্যাট। ওকে, সো এখন কথা হইতেছে ভাইয়া যে, সো তোমরা জাস্ট এখান থেকে এটা অনেক বেশি আসে, বারবার বলতেছি যে ডিএনএ যে প্রতিলিপিত হবে এটা মানে মায়োসিস প্রক্রিয়া কোথায় হয়, এটা হবে প্রোফেজ ওয়ানে। এটা হয় কি, প্রোফেজ ওয়ানে। ওকে, সো এই তো, সো নেক্সট, কোথায় আছি, ওকে। সো প্রথম ইয়া হচ্ছে ল্যাপটোটিন। প্রথম প্রক্রিয়া হচ্ছে ল্যাপটোটিন। এখন ল্যাপটোটিনের কিছু বৈশিষ্ট্য মনে রাখলে আমাদের হয়ে যায়। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখতে পারি, মনে রাখবা যে একটা মেয়ে, ধরো একটা মেয়ে বলতেছে তোমার বুকে আমি লেপ্টে গেলাম, জাস্ট ভাইয়া মনে রাখার জন্য, অন্য কিছু না। ওকে, সো জাস্ট মনে রাখো। সো এই যে এই তোমার বুক, এখানে তোমার বলতে কাকে বুঝাইছে, নিশ্চয়ই একটা ছেলেকে বুঝাইছে। সো ছেলে মানে কি, পোলা। সো পোলা মানে কি, এই যে প্রথম কথা হচ্ছে যে লেপ্টে গেলাম, লেপ্টে দিয়ে কি, ল্যাপটোটিন। পোলা মানে কি, পোলারাইজড বিন্যাস। পোলা মানে কি, পোলারাইজড বিন্যাস, পোলারাইজড বিন্যাস। ওকে, সো বুকে মানেই হচ্ছে ফ্লাওয়ার বুকে। ওকে, সো আমি বলতে চাইতেছি এই যে লেপটোটিন যে মানে পর্যায়টা আছে, এটাতে কি ঘটে, আমাদের যে ফ্লাওয়ার বুকে সৃষ্টি হয়, ফ্লাওয়ারের মতো যে আমাদের যে ইয়াগুলো আছে এগুলাকে দেখতে মানে ফ্লাওয়ার বুকের মতো মনে হয়। ওকে, সো নিশ্চয়ই একজন আরেকজনকে ফুল দেয়, ওকে তাই না, বা ফ্লাওয়ার বুকে। ওকে, সো বুকে দেখা যায় কোথায়, এই ল্যাপটোটিনে, কারণ লেপ্টে গেছে। ওকে, সো ল্যাপটোটিনে কি 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 দেখা যায়, বুকে দেখা যায়। তারপর পোলারাইজড বিন্যাস কোথায় দেখা যায়, মানে ল্যাপটোটিন। সো ওকে, সো এই এটা দিয়ে তোমরা জাস্ট মনে রাখতে পারো। ওকে, তোমার বুকে আমি মানে লেপ্টে গেলাম, অর্থাৎ পোলা মানে পোলারাইজড, বুকে মানে ফ্লাওয়ার বুকে বা বুকে দেখা যায়। তারপর এটা এটা কোথায় ঘটে, ল্যাপটোটিনে ঘটে। সো এই জিনিসগুলো আমরা যদি একটু দেখি তাহলে হয়ে যাবে যে পোলারাইজড বিন্যাস ঘটে, ফুলের তোড়ার মতো কি দেখা যায়, মানে ফুলের তোড়ার মতো দেখায়, এবং এই সময় কি ফ্লাওয়ার বুকে বা বাকেট দেখা যায়। ওকে, সো এগুলো সবগুলো কি ঘটে, ল্যাপটোটিনে ঘটে। এগুলো একটু জাস্ট দেখে রাখবো। সো তারপর তারপর হচ্ছে আমাদের জাইগোটিন। ওকে, সো তাহলে জাইগোটিন মানে কি ভাইয়া, জাইগোটিন মানে হচ্ছে জোড়া। ওকে, সো
এই যে জাইগোটিন, এই জাইগোটিন দ্বারা ভাইয়া মনে রাখবা আমাদের জোড়া বোঝায়, তার মানে জোড়া নিয়ে যত কথাবার্তা আছে সবকিছু আমাদের জাইগোটিনে হবে, সবকিছু আমাদের জাইগোটিনে হবে। অর্থাৎ আমাদের ক্রোমোজোমগুলা যখন দুটি হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি মানে জোড় সৃষ্টি করে, তখন সেটাকে আমরা বলি সিনেপসিস। সেটাকে আমরা বলি কি, ওয়েট, সেটাকে আমরা বলি সিনেপসিস। ওকে, এবং সিনেপসিস তৈরি হওয়ার পর এই জোড়া দুটিকে আমরা বলি ভাইভ্যালেন্ট। অর্থাৎ জোড়া হওয়ার যে প্রক্রিয়া, এসিস বা অ্যাপসিস, এই যে এটার যে প্রক্রিয়া, এটাকে বলতেছি আমরা সিনেপসিস। আর জোড় যুগলকে আমরা বলতেছি ভাইভ্যালেন্ট। ওকে, সো জোড়া বাঁধার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি সিনেপসিস। এই যে দেখো এখানে জাইগোটিনে আছে যে দুইটা কি পরস্পর ভাইভ্যালেন্ট, এবং এটা দুইটা যে জোড় বাঁধছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি সিনেপসিস। তার মানে আমি কি বলতেছি, জোর নিয়ে যত কথাবার্তা সব হবে কি জাইগোটিন, জোর নিয়ে যত কথাবার্তা সব হবে কি জাইগোটিন। তার মানে সিনেপসিস ভাইভ্যালেন্ট কোথায় দেখা যায়, জাইগোটিনে দেখা যায়। ওকে, সো তারপর আসো প্যাকাইটিন যেটা আছে, তো প্যাকাইটিন নিয়ে আমরা একটু আলাদাভাবে পড়বো, কারণ এটা অনেক বেশি আসে এবং এটা একটু সহজে কিভাবে মনে রাখা যায় তাই দেখবো। ওকে, প্রথম কথা হচ্ছে ভাইয়া আমরা কি পড়বো, প্যাকাইটিন। ওকে, প্যাকাইটিন। ওকে, সো প্যাকাইটিন নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, আমরা প্রথমত বলবো প্যাকাইটিন মানে কি, প্যাক প্যাক করে, মানে জাস্ট মনে রাখা, প্যাকাইটিন মানে হচ্ছে প্যাক প্যাক। আচ্ছা, তো এই যে প্যাক প্যাক, এটা কারা করে, এটা নিশ্চয়ই বাচ্চারা করে, তাই না, বাচ্চারা করে। আর বাচ্চারা যেই ঘরে থাকে সেই ঘরে তো ক্যাওস সৃষ্টি হবেই, তাই না, ক্যাওস সৃষ্টি হবে। আর এই ক্যাওস থেকে মনে রাখবো আমাদের কায়াজমা, ক্যাওস থেকে আমাদের মনে রাখবো কি, যে কায়াজমা, কায়াজমা, ক্যাওস থেকে মনে রাখবো কি, কায়াজমা। ওকে, আর ইয়াতে বহু বচনে কায়াজমাটা। ওকে, তো আমি কি বলতেছি, প্যাকাইটিনে কি হয়, কায়াজমা সৃষ্টি হয়। So, আমি যদি একটু আরো বলি যে এই যে কায়াজমা সৃষ্টি হইতেছে, এই কায়াজমাকে বলা হয় টেট্রাট সৃষ্টি হওয়া। ওকে, টেট্রাট, টেট্রাড সৃষ্টি হওয়া। আর এই যে টেট্রাড, এটা দেখতে কি হয়, এক্স আকৃতির। এবং মনে রাখবো যে এই যে টেট্রাড, এটা কিন্তু দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে হয়। ওকে, সো এটা কিন্তু দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে হয়, দুটি নন সিস্টার, দুটি নন সিস্টার ক্রোমোজোমের মাঝে মাঝে কি হবে, টেট্রাড হবে, দুটি নন সিস্টার ক্রোমোজোমের মাঝে আমাদের টেট্রাড হবে। ওকে, সো এই জিনিসগুলো একটু মনে রাখবো যে প্যাকাইটিনে কি হয় আর ইয়াতে। তোমরা জাস্ট এমসিকিউ যখন সলভ করবা তখনই বুঝতে পারবা যে এই ইয়াটা কত বেশি মানে কাজে লাগে তোমাদের। ওকে, সো যখনই বলবে যে কায়াজমা, তখনই বলবা যে কারা করে কায়াজমা, মানে ক্যাওস, ক্যাওস মানে প্যাক প্যাক মানে প্যাকাইটিন। ওকে, সো তারপর যদি আমরা টেট্রাড, টেট্রাড মানে কায়াজমা, কায়াজমা মানে কি প্যাকাইটিন, কি আকৃতির, এগুলা এক্স আকৃতির দেখা যায়। ওকে, সো এভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, সো এখানে দেখো ভাইয়া, প্যাকাইটিন বললাম যে প্যাকাইটিন কি হয়, প্যাকাইটিনে কি হয়, টেট্রাড সৃষ্টি হবে আমাদের, প্যাকাইটিনে টেট্রাড সৃষ্টি হবে। আর তারপর এটা ঘটবে কাদের মাঝে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে, এই যে জোড়া দুটির ভিন্ন ক্রোমোজোমের মানে এখানে মানে সংজ্ঞা দেওয়া আছে যে কাকে কি বলে। মনে রাখবা যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে, একই সেন্ট্রোমিয়ার মধ্যে যে ক্রোমোজোম গুলো আছে এগুলাতে, এগুলো কি বলে, সিস্টার ক্রোমাটিড। আর যদি দুটি ভিন্ন ইয়ার মধ্যে যে ইয়াগুলো আছে, মানে দুটা ভিন্ন সেন্ট্রোমিয়ার যুক্ত যে ইয়াগুলা ক্রোমাটিড গুলা আছে, অর্থাৎ যে এইটার এইটা পরস্পর কি নন সিস্টার, এবং এই দুইটা পরস্পর কি সিস্টার। ওকে, সো হোপফুলি তোমরা এগুলো জানো। ওকে, সো তারপর বললাম যে দুটি নন সিস্টার ক্রোমোজোমের মাঝে যে যা ঘটে তাকে আমরা বলতেছি কি, এক্স আকৃতির কি বলে, কায়াজমা বলে। ওকে, সো এইগুলো আমরা পড়ায় আসছি, এগুলো তোমরা জাস্ট একটু পড়ে আসবে। ওকে, সো ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো ওকে প্যাকাইটিনে কি কি ঘটে। ওকে, সো আমরা বলছি যে এক বচনে কি বলে, কায়াজমা বলে, আর বহু বচনে কি কায়াজমাটা বলে। ওকে, সো হোপফুলি প্যাকাইটিন থেকে তোমাদের যে কোনো কোশ্চেন তোমাদের আর ভুল হবে না। ওকে, সো তোমরা জানাবা। ওকে, মানে বুঝতে পারছো কিনা। তারপর দেখো ডিপ্লোটিন। সো ডিপ্লোটিন মানে কি দুই। ওকে, ডিপ্লোটিন মানে কি ডাবল বা দুই বা জোড়া। ওকে, সো এখন ডিপ্লোটিনে কি হয় ভাইয়া, প্রান্তীয়করণ হয়, জাস্ট এটা মনে রাখবা। ডিপ্লোটিনে কি হয়, প্রান্তীয়করণ হয়। এখন প্রান্তীয়করণ কিভাবে কিভাবে হয়, যখন দেখ 90 ডিগ্রি ভাবে হতে পারে এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেলেও হতে পারে। এখন 90 ডিগ্রি কখন হয়, যখন শুধুমাত্র মানে এক সাইডে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আহ, কায়াজমা সৃষ্টি হয়, তখন হয় 180 ডিগ্রি। আর যখন একেবারে দুই সাইডেই মানে ক্রোমোজোমগুলোর মধ্যে কায়াজমা, ক্রোমাটিডগুলোর মধ্যে কায়াজমা সৃষ্টি হয়, তখন হয় 180 ডিগ্রি। মূলত এখানে যে সেন্ট্রোমিয়ার দুইটা আছে, এই সেন্ট্রোমিয়ার দুইটার যে বিকর্ষণে, সেন্ট্রোমিয়ার দুইটার বিকর্ষণের ফলে এই যে প্রান্তীয়করণ সেইটা দেখা যায়। ওকে, সো সেখান থেকে এগুলো জাস্ট মনে রাখবা। প্রান্তীয়করণ হয় 90 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে। শুধুমাত্র দুইটার মধ্যে হলে, মানে দুইটার মধ্যে যদি বিকর্ষণ মানে দুইটা ক্রোমোজোম যদি কায়াজমা গঠন করে তখন 90 ডিগ্রি, একটা যদি সৃষ্টি করে তাহলে 180 ডিগ্রি। ওকে, তারপর ডায়াকাইনিসিস। ডায়াকাইনিসিস তো মানে একেবারে ইয়ার উল্টা, মানে অর্থাৎ নিউক্লিওলাস হয়ে যাবে অদৃশ্য,
টেলোফেজের উল্টা আর কি। নিউক্লিয়াস হয়ে যাবে অদৃশ্য, এবং যেহেতু এটা প্রোফেজ ওয়ানের শেষ ধাপ, এবং নিউক্লিয়ার এনভেলাপ যেটা অবলুপ্তি ঘটে, ওকে। সো এটা নিউক্লিয়াস এনভেলাপ অবলুপ্তি ঘটে, ওকে। সো নিউক্লিয়াস, যা নিউক্লিয়াস অদৃশ্য হয় আর নিউক্লিয়ার এনভেলাপ অবলুপ্তি ঘটে, এবং প্রাণীকোষে যে সেন্ট্রিওল তো থাকবে, এটা কি করে মেরুতে পৌঁছাবে, ওকে। সো নেক্সট। ওকে ভাইয়া, এখন এই পৃষ্ঠা থেকে বেশি কিছু তোমাদের লাগবে না, জাস্ট যদি তোমরা পড়তে চাও, তোমরা পড়তে পারো যে ভাইভ্যালেন্ট ক্রোমোজোমটা ট্রাকশন ফাইবারের টানে পৃথক হয়ে থাকে, মানে থাকলে এই এ পর্যায়ের সমাপ্তি ঘটে। ওকে, অর্থাৎ ট্রাকশন ফাইবারের টানে যে পৃথক হবে, এটা কোথায় হয়? মেটাফেজ ওয়ান। এটা থেকে খুব একটা কোশ্চেন আসে না, ওকে। সো এটা যাদের ইয়া লাগে তাদের পড়ার প্রয়োজন নাই, ওকে। সো ওয়েট, কোথায় আছি? আম, কোথায় চলে গেলাম? ওয়েট, সরি ভাইয়া। আচ্ছা, দেখছো ভাইয়া, যে ট্রাকশন ফাইবারের টানে এটা পড়া লাগবে না, মানে যারা পড়তে চাও তারা জাস্ট পড়বা। তারপর দেখো অ্যানাফেজে, অ্যানাফেজে কি ঘটে ভাইয়া? এটা থেকে একটু পড়তে পারো যে অ্যানাফেজে কি ঘটে। আম, কই গেল? ওয়েট, একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে বলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ অ্যানাফেজ একে কি হয়, মানে যেহেতু দুই মেরুতে চলে যায়, এটা তো মানে কমন সেন্স, যেহেতু মানে অ্যানাফেজ তো একটা গতীয় পর্যায়, সো এবং দুই পর্যায়ে চলে যাবে, এবং দুই পর্যায়ে গেলে কি হবে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2n এর পরিবর্তে n হয়। অর্থাৎ এই অ্যানাফেজ ওয়ানের কারণে আমাদের যে যৌনক্রম এটা দেখা যায়, ওকে। সো যৌনক্রম মানে কি? যৌনক্রম মানে হচ্ছে n, এবং যে 2n, ওকে। মানে এটা মূলত আমাদের মায়োসিস প্রক্রিয়া ফুল, মানে মায়োসিস প্রক্রিয়ায় তো মূলত যে ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েড এ পরিণত করে, তাই না? অর্থাৎ অর্ধেক হয়। সো মায়োসিস প্রক্রিয়া মূলত যৌনক্রমের জন্য আমাদের দায়ী। এখন যৌনক্রম কি ভাইয়া? যৌনক্রম হচ্ছে একটা জীবের কোনো একটা দশায় হ্যাপ্লয়েড দশা, এবং কোনো একটা দশায় যদি ডিপ্লয়েড দশা থাকে, তখন সেই তাকে তাকে বলা হয় জীবের সেই যৌনক্রম, ওকে। সো যদি হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা সমান সময় ধরে থাকে, আই রিপিট, ভালো করে শোনো, যদি হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা সমান সময় ধরে থাকে, তাহলে তাকে বলা হয় যে, কি বলা হয়, সমযৌনক্রম, বা কি বলে, হ্যাটারোস যৌনক্রম। আর যদি, সরি, হোমোযৌনক্রম। আর যদি ভিন্ন হয় তাহলে বলা হয় হেটারো যৌনক্রম, ওকে। সেগুলো তোমরা জানো হয়তো বা। সো নেক্সট, টেলোফেজ ওয়ান কি? সো এটা হচ্ছে কোষপ্লেট সৃষ্টি না হয়ে মাইটোসিস টু পর্যায়ে এই যে এতক্ষণ এটাই খুঁজতেছিলাম। এই মানে যত কিছু এখান থেকে বললাম, সব থেকে জাস্ট এটা একটু পরে রাখবা, যে কোষপ্লেট সৃষ্টি না হয়ে কিন্তু মায়োসিস দুই এর পর্যায়ে শুরু হয়ে হয়ে যেতে পারে, ওকে। মায়োসিস টু এর পর্যায়ে যে শুরু হয়ে যেতে পারে, এটা কিন্তু মানে কারণ কি হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে কি প্রোফেজ ওয়ান। সো প্রোফেজ ওয়ানে তো কোষপ্লেট সৃষ্টি হওয়া তো একটা গুরুত্বপূর্ণ না, তাই না? আরো তো আমাদের পর্যায়ে আছে, সরি, এটা তো মায়োসিস ওয়ান। সো মায়োসিস টুতে গিয়েও তো মানে কি হতে পারে, পর্যায়টা, মানে কি বলে, কোষপ্লেট সৃষ্টি হতে পারবে, তাই না? দুইটা ধাপ না, একটা হচ্ছে মাইসিস ওয়ান আর একটা মাইসিস টু। সো মাইসিস ওয়ানই সবকিছু হয়ে যাওয়া লাগবে, কোষপ্লেট সৃষ্টি হয়ে যাওয়া লাগবে, ব্যাপারটা তো এরকম না। মাইসিস টুতেও হতে পারে, সেটা থেকে মনে রাখবা, কোষপ্লেট সৃষ্টি হওয়া মানে মূল উদ্দেশ্য না, বা হয়েই যাবে এটা টেলোফেজে, এমনটা না। বাট আমরা কিন্তু আমাদের যে সাধারণ যে মাইটোসিস, সাধারণ যে মাইটোসিস, তার টেলোফেজে কি দেখছি, যেটা আরিওতে আসছে, যে তার টেলোফেজ পর্যায়ে কি ঘটে, কোষপ্লেট মানে সৃষ্টি হওয়া শুরু হয়ে যায়, ওকে। বা যে সাইটোকাইনেসিস সেটা হওয়া শুরু হয়ে যায়, ওকে। সো তারপর দেখো, এই যে ইন্টারকাইনেসিস, ওকে। সো ইন্টারকাইনেসিস কি ভাইয়া? আমরা একটু আগে মানে পড়ে আসছে ইন্টারফেজ। আর ইন্টারকাইনেসিস কি ভাইয়া? আমরা জানি মায়োসিস ওয়ান এবং মায়োসিস টু এর যে মধ্যবর্তী সময়কাল, তাকে আমরা বলতেছি কি, ইন্টারফেজ, ওকে। সো কি বললাম, মায়োসিস ওয়ান এবং মায়োসিস টু এর যে মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন সময়, এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। আমি সম্ভবত ভুল বলছি এর আগে, সরি ভাইয়া, মানে ইন্টারকাইনেসিস, মানে মিস্টেক, মানে স্লিপ অফ টাং, ওকে। সো অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে কি বলা হয়, ইন্টারকাইনেসিস। এখন এই যে ইন্টারকাইনেসিসে মনে রাখবা, আমাদের যে ডিএনএ আছে, এই ডিএনএ এর কোনো প্রতিরূপ সৃষ্টি হয় না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। এবং এটা কিন্তু আরিওতে আসছে, আরিওতে আসছে, ওকে, অলরেডি আরিওতে আসছে, ওকে। সো কি বলবা, কি কি বললাম, যে আমাদের যে ইন্টারকাইনেসিস আছে, এখানে যে কোনো ধরনের ডিএনএ যে আছে তার প্রতিরূপ কি হবে না, সৃষ্টি হবে না। যেখানে বলেই দেওয়া আছে ডিএনএ এর প্রতিরূপ কি হবে না, সৃষ্টি হবে না। কি কিসের প্রতিরূপ সৃষ্টি হবে? জি, মানে আরএনএ এবং প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়, শুধুমাত্র আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়, কিন্তু কোনো ধরনের ডিএনএ সংশ্লেষিত হয় না, ওকে। সো নেক্সট। আচ্ছা, এই যে আমরা বললাম যে কি হয়েছে, যে প্রোফেজ টুতে কি হয়, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ওকে। সো নেক্সট। আচ্ছা, সো এখন আমরা জাস্ট মনে রাখবো যে টেলোফেজে মানে কারণে কি হয়, যে আমাদের মাইসিস প্রক্রিয়া কি হবে, চারটি কোষ সমগুণ সম্পন্ন হয় না, অবশ্যই হয় না। কেন হবে না? কারণ এখানে তো বৈচিত্র্য সৃষ্টি হয়। যখন কায়াজমা হয় তখনই তো এখানে বৈচিত্র্য সৃষ্টি হবে, তাই না? সো যেখানে বৈচিত্র্য হবে সেখানে কিভাবে মানে
সেম হবে, সমগুণ সম্পন্ন হবে, এবং এদের তো ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, এই জন্য আমরা তাকে বলি হ্রাসমূলক বিভাজন। ওকে, সো এখন মায়োসিসের গুরুত্ব কি কি? মায়োসিস গুরুত্ব আমরা জানি যে জনন কোষের যে জনন কোষ সৃষ্টি, কি বলছি তুমি বুঝছো কিন্তু, জনন মাতৃকোষ আর জনন কোষ কিন্তু এক না। ওকে, সো জনন কোষ যখন সৃষ্টি হয় তখন অর্থাৎ গ্যামিট উৎপন্ন হওয়া, অর্থাৎ গ্যামিট উৎপন্ন হওয়া হচ্ছে মায়োসিস। ওকে, আর জননাঙ্গের বৃদ্ধি, জননাঙ্গের গঠন, এগুলা মাইটোসিস। ওকে, তাহলে কি বললাম, জনন কোষ সৃষ্টি অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু বা গ্যামিট উৎপন্ন হওয়া, এটা হচ্ছে মায়োসিসের উদাহরণ। ওকে, সো এটা ভালো করে পড়ে রাখবা। ওকে, তারপর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা অবশ্যই, কারণ এটাকে বলে, এটা যদি হ্রাস না করতো, এটা যদি অর্ধেক না করতো, দুইটা মিললে, দুইটা মিলে তো কি হয়ে যেত, টু এন তো মানে ফরেন হয়ে যেতে পারতো, তাই না? সো ওকে, কিন্তু আমাদের তো যখন টু এন লাগবে, তাই না? এই যে বলা আছে যে এখানে না হলে কি হতো, 2 গুণ, 4 গুণ, 8 গুণ, 16 গুণ এভাবে বাড়তেই থাকতো। ওকে, সো আমরা জানি প্রজাতির যে স্বকীয়তা ঠিক রাখা, এটা হচ্ছে মায়োসিসের কাজ। তারপর বৈচিত্র্য সৃষ্টি করা, এটাও মায়োসিসের কাজ। অনেক সময় পরীক্ষায় আসে, মানে অপশনে দিয়ে দেয়। তারপর ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং যে বৈচিত্র্য সৃষ্টি, এটা হচ্ছে কি মায়োসিসের কাজ। অভিব্যক্তি সৃষ্টি, এটাও মায়োসিসের কাজ। গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি উই নো। যৌনক্রম সৃষ্টি হওয়া, যেটা যে আমরা জানি যৌনক্রম একটু আগে বলে আসছি, একটা হ্যাপ্লয়েড দশা এবং আরেকটা কি ডিপ্লয়েড দশা। অর্থাৎ জীবদ্দশায় কোনো একটা সময় যদি হ্যাপ্লয়েড দশা এবং জীবদ্দশায় কোনো একটা সময় যদি ডিপ্লয়েড দশা থাকে, তাকে আমরা বলি যৌনক্রম। ওকে, সো এটা শুধুমাত্র মায়োসিসের কারণেই হয়, কারণ এটার কারণেই টু এন এনে পরিণত হয়। ওকে, সো মেন্ডেলের সূত্র এটা ছাড়া মানে একেবারে বিকল, এটা ছাড়া ব্যাখ্যাই করা যাইতো না। কারণ কেন না, মেন্ডেলের সূত্র ওই যে বৈচিত্র্য, জীবীয় যে বৈচিত্র্য, তার উপর মানে নির্ণীত হয়, যে মানে ব্যতিক্রমগুলা, যে একটা জীবের সাথে আরেকটা যখন মানে ক্রস ঘটায়, তখন আমাদের যে জীবীয় যে বৈচিত্র্য সৃষ্টি হয়, সেটাই তো মেন্ডেলের সূত্র। সো এটার কারণ তো মায়োসিস মূলত, তাই না? সো মায়োসিস ছাড়া মেন্ডেলের সূত্র মানে ব্যাখ্যা করা সম্ভব নয়। তারপর ক্রসিং ওভার, ভাইয়া জানি তোমাদের অনেক সময় হয়ে গেছে, তাও এই ক্রসিং ওভার থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন এসে থাকে, তাও একটু মনোযোগ দিয়ে পড়বো। ওকে, সো ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম যেটা আমরা পড়বো, যে ক্রসিং ওভার হয় কাকে, মানে কোথায়, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। ওকে, এটা গেল। তার থেকে বেশি ইম্পর্টেন্ট, ক্রসিং ওভার যে করেন কি, বা ক্রসিং ওভার সর্বপ্রথম দেখেন কি, বা মানে ইয়াটা বলেন কি, এটা হচ্ছে সর্বপ্রথম থমাস হান্ট মর্গান ভুট্টা উদ্ভিদে 1909 সালে, ভুট্টা উদ্ভিদে 1909 সালে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন, এবং এ সম্পর্কে তিনি নোবেল পুরস্কার পান 1933-তে। ওকে, এটা ইম্পর্টেন্ট না। সো এখান থেকে যেটা মনে রাখবো, আমাদের যে মর্গান সাহেব, এই মর্গান সাহেব কি করেন, ক্রসিং ওভার ইয়া দেন। আমাদের যে ক্রসিং ওভার আছে, এটা কি করেন, আমাদের যে মর্গান, তিনি মরে যাইতেছিলেন, তাও এই ক্রসিং ওভার সম্পর্কে মানে মনে রাখা আর কি, মানে মর্গান মানে কি, তিনি মরে যাইতেছিলেন, তাও তিনি এই ক্রসিং ওভার সম্পর্কে বলে যান। অর্থাৎ তিনি যে মরে যাইতেছিলেন, তাও তার যে বৈচিত্র্য, সেটা কিন্তু কমে নাই, তিনি বৈচিত্র্য সম্পর্কে ধারণা দিয়ে যান। আমি মনে রাখতাম তিনি মরে গেছে, তাও তার এত বৈচিত্র্য, তিনি বৈচিত্র্য সম্পর্কে বলে গেছে। ওকে, সো থমাস হান্ট মর্গান মরে যাওয়ার সময়ও ভুট্টা উদ্ভিদের বৈচিত্র্য সম্পর্কে বলে গেছেন। ওকে, সো ভুট্টা উদ্ভিদের বৈচিত্র্য সম্পর্কে কে বলছেন, বা যদি অন্যভাবে বলি, ভুট্টা উদ্ভিদের ক্রসিং ওভার সর্বপ্রথম কে দেখছেন, এটা হচ্ছে থমাস হান্ট মর্গান। ওকে, আমাদের বইয়ে কিন্তু আরেকটা মর্গান আছে। ওকে, সেটা কি বলতো, বলতে পারবা? সেটা হচ্ছে টটিপটেন্সি। আমাদের যে জীবপ্রযুক্তি অধ্যায়ে দেখবা, আমাদের জীবপ্রযুক্তি অধ্যায়ে বলা আছে যে একটা কোষ হতে অসংখ্য কোষ তৈরি হতে পারে, বা একটা সম্পূর্ণ জীব তৈরি হতে পারে একটা কোষ হতে। এই কথাটা বা মানে উদ্ভিদ কোষের যে টটিপটেন্ট ক্ষমতাটা, এইটা আছে, এটা সর্বপ্রথম বলছেন বিজ্ঞানী মর্গান। তিনিও মরে যাইতেছিলেন, তাও বাঁচার জন্য তিনি বলতেছেন, আরে বাবা, একটা কোষ হতেই তো একটা সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হয়ে যেতে পারে, তোমরা কি বলতেছো? তো তার নামও কিন্তু মর্গান, অর্থাৎ টটিপটেন্ট ক্ষমতা যেটা, সেটা কিন্তু মর্গান। এবং যে বৈচিত্র্য, সেটাও মর্গান, মানে অর্থাৎ ক্রসিং ওভার যেটা, এটাও বৈচিত্র্য। তিনি ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। ওকে, সো তোমাদেরকে এটা খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। নেক্সট, কোথায় ইয়ে করেন, সেটা হচ্ছে ভুট্টা উদ্ভিদে। এখন এখান থেকে একটা ইয়ার নাম আছে এনজাইম, এটা খুব ভালোভাবে পড়তে হবে। যে আমাদের যে পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় যে আমরা এটা প্যাচ লাগাই ফেলি, পরীক্ষায় মাঝে মাঝে দেখবে এখানে এই যে এন্ডোনিউক্লিয়াস এনজাইম আছে না, এটার সাথে আরেকটা ইয়া থাকবে কি জানো, আমাদের যে রেস্ট্রিকশন এনজাইম আছে, রেস্ট্রিকশন এনজাইম কি করে বলো তো? রেস্ট্রিকশন এনজাইমকে আমরা বলি মলিকুলার সিজার বা সূক্ষ্ম ছড়িকা। এখন পরীক্ষায় যখন তুমি দেখবা যে এক একই স্থান বরাবর ভেঙে যায়, কাটা কার কাজ, রেস্ট্রিকশন এনজাইমের। সো তোমার মনে হবে হয়তো বা রেস্ট্রিকশন এনজাইম অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। সো এটা কিভাবে বুঝবো ভাইয়া, পরীক্ষায় বলা থাকবে যে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায় কোন এনজাইমের কারণে, অ্যান্সার হবে কি এন্ডোনিউক্লিয়াস। ওকে, এটা কিন্তু রেস্ট্রিকশন হবে না, আমি বারবার বলতেছি, এটা কিন্তু মানে পরীক্ষা অলরেডি আসছে এবং কনফিউশন তৈরি করার মতো। ওকে, তাহলে দুটি নন সিস্টার ক্রোমোজোম যখন ভেঙে যাবে, এখানে সহায়তা করবে এন্ডোনিউক্লিয়াস। আর স্বাভাবিক যে কোষের যে মানে কি বলে, ক্রোমোজোমের যে কাটা বা ডিএনএ যে
সূক্ষ্ম ছুরিকে, সেটাকে আমরা বলি রেস্ট্রিকশন এনজাইমকে বলি। ওকে। আর দুটি নন সিস্টার ক্রোমোজোম যখন যখন ভেঙে যাবে তখন সেটা এন্ডোনিউক্লিয়াস। ওকে। এখন এই যে ভেঙে গেল, এগুলাকে জোড়া লাগাতে হবে না? তাহলে জোড়া লাগায় কি, আমরা অলওয়েজ জানি এটা হচ্ছে লাইগেস। লাইগেস লাগায়, মানে জোড়া লাগায় লাইগেস। ওকে। সো লাগায় লাইগেস। তো এর ফলে কি হয়, কায়াজমা সৃষ্টি হয়। ওকে, এর ফলে কি হয়, কায়াজমা সৃষ্টি হয়। সো এখন আমাদের এই মায়োস ক্রসিং ওভারের ফলে আমাদের যে বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি হয়, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা মনে রাখবো যে ক্রসিং ওভারের ফলে প্রথমত বৈচিত্র্য সৃষ্টি হবে, আমাদের যে টিকে থাকার ক্ষমতা যাকে বলা হয় অভিযোজন সেইটা হবে, এবং যে নতুন প্রজাতির সৃষ্টি হয় সেটা মূলত এই ক্রসিং ওভারের কারণে হয়ে থাকে। ওকে। সো এর ফলে কি হয়, এছাড়া জিনগত পরিবর্তন কার কারণে হয়, ক্রসিং ওভার। তারপর যে জীব বৈশিষ্ট্য পরিবর্তন হতে পারে। তারপর এখানে ফসলি উদ্ভিদের যে নতুন যে ফসলি উদ্ভিদ বা কাঙ্ক্ষিত চারা থেকে উন্নত উদ্ভিদ যে সৃষ্টি করা, সেটাও কিন্তু আমাদের ক্রসিং ওভারের কারণে। ক্রসিং ওভারের কারণে কি হয়, বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। উই নো দ্যাট। প্রজননবিদ্যায় ক্রসিং ওভারের অবশ্যই যথেষ্ট ভূমিকা রয়েছে। গবেষণায় ক্রসিং ওভার তো মারাত্মক ভূমিকা পালন করে, কেননা যে আমরা যে জিন ম্যাপিং করি, এই জিন ম্যাপিং এ কিন্তু আমাদের ক্রসিং ওভার। ওকে। সো জিন ম্যাপিং কিন্তু মায়োসিস না, মানে মায়োসিসেরই একটা ইয়া ক্রসিং ওভার জাস্ট। যদি প্রিসাইসলি বলি তাহলে হচ্ছে কি, জিন ম্যাপিং কার কাছে, মানে এটা কি, এটা কে করে, ক্রসিং ওভারের কারণে আমরা জিন ম্যাপিং করতে পারি। এরপর ক্রোমোজোমে জিনের যে অবস্থান, এটাও কিন্তু আমরা ক্রসিং ওভারের মাধ্যমে জানতে পারি। ওকে। সো আমরা মনে রাখবো ক্রসিং ওভারের কারণে ক্রোমোজোমের যে ম্যাপিং, এটা ক্রোমোজোমের যে ম্যাপিং এটা ক্রসিং ওভারের মাধ্যমে হয়ে থাকে। ওকে। সো এই তো নেক্সট। আচ্ছা। সো এখানে একটু ইয়াগুলো বলা আছে, মানে মাইটোসিস ও মাইটোসিসের পার্থক্য। উই অল অল নো দ্যাট মাইটোসিস কি, একটা হচ্ছে মানে কি বলে সমীকরণিক বিভাজন, আর এটা হচ্ছে কি হ্রাসমূলক বিভাজন। এবং কোনটাতে কি হয়, একটাতে নিউক্লিয়াস একবার, একটাতে ক্রোমোজোম, একটাতে নিউক্লিয়াস একবার ক্রোমোজোম একবার, আরেকটাতে নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার। উই নো দ্যাট। এগুলো যদি এখন পড়ি আরো বেশি মানে তোমাদের পেস লেগে যাবে। এখান থেকে জাস্ট যেটা মনে রাখবা সেইটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন যেটা আছে, ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেজ দশায় সম্পন্ন হয়। আর মানে অর্থাৎ আমি বলতে চাইতেছি ইন্টারফেজ দশার যে এস দশা আছে, এটাতে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। ওকে। বাট ডিএনএ রেপ্লিকেশন আমি বলছিলাম, ডিএনএ দ্বিতন ঘটে কোথায়, প্রোফেজ ওয়ানে। ডিএনএ দ্বিতন ঘটে কোথায়, প্রোফেজ ওয়ানে। মায়োসিসের ক্ষেত্রে ডিএনএ দ্বিতন কোথায় ঘটে, প্রোফেজ ওয়ানে। আর ইয়ার ক্ষেত্রে ইন্টারফেজের এস দশায়। ওকে। সো এগুলা জাস্ট তোমরা মনে রাখবা। ওকে। সো নেক্সট। ওকে। সো আমরা প্রায় শেষে এসে পড়ছি। সো আমরা জাস্ট দেখবো এখান থেকে, আমরা জাস্ট যে শেষে যে সার সংক্ষেপটা আছে এগুলো একটু দেখে রাখবো। মাইটোটিক ইন্ডেক্স পড়ে আসছি, সাইক্লিন সিডিকের কথাও বলে আসছি, যে ডিফেক্টিভ P53 এগুলো তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে দিবা। এটা হচ্ছে কি অনকোজিন। তারপর 2N হতে এন সৃষ্টি হয়, যার ফলে কি হয়, আমাদের সৃষ্টি হয়। তারপর হচ্ছে প্রোফেজ ওয়ানের ল্যাপটোডিন উপপর্যায়ে ক্রোমোজোমের সুপার কয়েল, স্থানীয়ভাবে ডিএনএ কয়েলিং এর, এটা অত একটা ইম্পর্টেন্ট না। ওকে, জাস্ট রিডিং দিয়ে রাখলাম। ওকে। সো তারপর এগুলো দেখে রাখলা। তারপর যদি আমরা এখান থেকে বলি যে দুটি, যে একই একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড, আর ভিন্ন ক্রোমাটিডকে কি বলা হয়, নন সিস্টার ক্রোমাটিড। আর দুটি নন সিস্টার ক্রোমাটিড যখন ভেঙে যায় এবং অপরটি পুনরায় সংযুক্ত হয়, আর এরকম যে যে এরকম মানে যখন দেখা যায়, এটা তখন কায়াজমা সৃষ্টি হয়। এবং কি হয়, এই যে দুটি নন সিস্টার ক্রোমোজোম এর কারণে ক্রসিং ওভার হয়। তারপর এখান থেকে জাস্ট বাকিগুলো একটু দেখে নিবা। ওকে। সো অধ্যায় থেকে এই ছিল মানে পড়া। কিন্তু এখন ভাইয়া আমরা একটা প্রশ্ন পড়বো, যেটা পাই, মানে প্রায় বইয়ে নাই বাট এসে থাকে। সো মানে এটা একটু জ্ঞানমূলক হিসেবে এসে থাকে। যদি আমি বলি ভাইয়া যে ধরো একটা কোষ, ওকে, সো একটা কোষ ধরো 2N। ওকে। সো একটা কোষ হতে, যে একটা নির্দিষ্ট সংখ্যক কোষ হতে, সাপোজ ধরো 128টি কোষ হতে কতবার মাইটোসিস লাগবে, 128টি কোষ তৈরি হতে কতবার মাইটোসিস হওয়া লাগবে, তোমাদের কমন সেন্স কি বলে? মাইটোসিসে কি হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এভাবেই তো বৃদ্ধি পায়, তাই না? সো কমন সেন্স বলে যে এগুলো আস্তে আস্তে মানে বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বলতে পারি যে একটা থেকে দুইটা, দুইটা থেকে কয়টা, চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে কয়টা, 32টা, 32টা থেকে সরি, আটটা থেকে 16টা হবে, আটটা থেকে 16টা, তারপর 32টা, তারপর 64টা, তারপর আর কি, 120, 128টা। ওকে। সো কতবার বিভাজন হওয়া লাগছে দেখো ভাইয়া, একবার, যদি আমরা অন্য কালি নেই, একবার, তারপর দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। সো আমরা কোনো ভুল করতেছি? হ্যাঁ, একবার একটা ভুল করছি দেখো। 2N থেকে যখন 2 হয়েছে, এটাকে আমরা গণায় ধরি নাই। ওকে। সো মোট 7বার আর কি, মোট মানে 7বার হবে। ওকে। মানে এটা এক, এটা হবে দুই, তারপর তিন, এভাবে পাল্টে যাবে। ওকে। সো হোপফুলি বুঝতে পারছো, আর না দেখাই। সো মোট হবে 7বার। এই যে একবার, মানে একবার,
2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। ওকে, সো এই 7 বার বিভাজিত হওয়া লাগবে। ওকে, সো আমি যেটা বুঝাইতে চাইতেছি ভাইয়া, এইটা কিন্তু একটা সূত্র, মানে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা কিভাবে হয়, অনেকে জাস্ট মুখস্থ করে। এইটা একটা সূত্র, মানে এই সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, এই সূত্রটা মানে, অর্থাৎ তোমাকে যদি বলে যে একটা কোষ হতে 128টি কোষ হতে কতবার মাইটোসিস বিভাজন হওয়া লাগবে, এটা কেন পড়াইতেছি ভাইয়া, এটা কিন্তু অনেক ভর্তি পরীক্ষায় আসছে, আর ইউতেও কিন্তু এটা অলরেডি আসছে। ওকে, এরকম কোশ্চেন। ওকে, সো একটা কোষ হতে 128টি কোষ হতে কিরকম সময় লাগবে, আমরা সূত্র বসাবো 2 টু দি পাওয়ার n। কিরকম সূত্র, অর্থাৎ 128 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। ওকে, সো আমরা দেখবো যে 128 কতবার হয়, 7 বার যখন নেই আমরা 2 এর উপর যখন 7 পাওয়ার নেই, তখন আমাদের মূলত 128 হয়। তাহলে সুতরাং n ইজ ইকুয়াল টু কত হবে, 7। তার মানে একটা কোষ হতে 128টা কোষ হতে 7 বার মাইটোসিস বিভাজন হওয়া লাগে। ওকে, সো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই দেখিয়ে দিলাম। ওকে, সো তোমার কাজ হবে এটা ভালোভাবে পড়ে ফেলা। ওকে, সো আবারও তোমাদেরকে যে কনফিউশন যেটা, এটা একটু নিয়ে আসছি যে তোমরা ভালোভাবে এটা পড়ে ফেলবা, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে কোথায়, ঘটে কোথায়, এবং বিলুপ্ত থাকে কোথায়। ওকে, সো ঘটতে থাকে কি, প্রোফেজ, ঘটে প্রোমেটাফেজ, এবং বিলুপ্ত থাকে মেটাফেজ। পরীক্ষা আসলে কিন্তু ভুল করা যাবে না। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। তোমরা কিরকম বুঝতে পারছো আমাকে একটু জানাইও। আর তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো, তারা একটু বলবা আমাকে, তোমরা এই ক্লাস থেকে আজকে নতুন ভাবে কেউ একটু পড়ছো কিনা, বা নতুন কিছু শিখতে পারছো কিনা। ওকে, সো এটা যদি তোমরা জানাও, তাহলে আমি বুঝতে পারবো কে কে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো। ওকে, সো তাহলে দেখা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে, কারণ আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো বিভিন্ন ইউনিভার্সিটি। ওকে, সো সবাই ভালো থাকো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে পারো। সো দেখা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে। ওকে।